বাংলাদেশের মেয়েরা এই পরিমাণ ব্লাশ দেওয়া শিখছে আমাকে দেখে। আমি এত পরিমাণ ব্লাশ দিতাম, এটার জন্য অনেক ট্রল হইছে আমার, অনেক। ২০২২ সালে মনে হয় এটা নিয়ে খুব ট্রল হলো আমাকে নিয়ে। কিন্তু সবাই দেয়, দোষ খালি মেক ইট আপ বাই ফারজানা ইসলামেরই হয়। মানুষ আমাকে গালিই দিচ্ছে কমেন্ট বক্সে। কমেন্ট বক্সে সারাক্ষণ গালি খাওয়াকে কিন্তু ভাইরাল হওয়া বলে না। আমার কাছে মনে হচ্ছে ২-৪ বছরের মধ্যে Facebook হয়তোবা মনিটাইজেশন এর অপশনটা অফ করে দিবে। আমার পার্সোনালি ফিল হচ্ছে, এটা নাও হতে পারে। আমরা ধরো একসময় ২০২০, ২১, ২২ সালে যখন আমাদের যে মনিটাইজেশন এর ইয়াটা আসতো, তখন যে পরিমাণ আসতো এখন কিন্তু Facebook আস্তে, আস্তে অনেক কমিয়ে দিয়েছে। মানুষ জানে না এটা। মানুষ মনে করে অনেক টাকা Facebook এখন। একদমই না। আগের ১০ ভাগের ১ ভাগও আসে না। ১০ ভাগের ১ ভাগ না, আরো কম আসে। আসে না। আস্তে, আস্তে এটা আরো কমায় দিবে। এই যে ডিপেন্ডেন্সি Facebook এর উপর, হ্যাঁ, তুমি যদি ব্র্যান্ডের উপর ডিপেন্ডেন্ট হও, ব্র্যান্ডের কাজ করে ডিপেন্ডেন্ট হও, তারপরেও কিন্তু আসলে যেকোনো সিচুয়েশন এ অবস্থা খারাপ হতে পারে। দেশের যেকোনো সিচুয়েশন এ এটা অবস্থা খারাপ হয়। হ্যালো এভরিওয়ান, আমি হুরেরা শিশির ভয়েস উইথ হুরেরার নতুন এপিসোডে আপনাদের সামনে হাজির হলাম। আজকের এপিসোডে আমরা কথা বলবো পজিটিভ ভাইব, বাউন্ডারিজ এবং ব্যালেন্স। আই মিন হচ্ছে সোশ্যাল লাইফ এবং আমাদের পার্সোনাল লাইফ ব্যালেন্স করে সোশ্যাল লাইফে যেটা কাজ করছেন তাদের মধ্যেই একজন অন্যতম খুবই পজিটিভ আমার দৃষ্টিতে এবং আমার খুবই পছন্দের একজন মানুষ ফারজানা ইসলাম। মেক ইট বাই ফারজানা। থ্যাংক ইউ আমাদের স্টুডিওতে আসার জন্য। আজকে ফারজানা থেকে অনেক গল্প শুনবো। ওর লাইফে কিভাবে আজকের এই জায়গাটাতে ও কাজ করছে খুবই পজিটিভলি মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ফার্স্ট অফ অল আমাকে ইনভাইট করার জন্য, যে মনে হয়েছে যে আমি এই ব্যাপারে কথা বলতে পারবো। এটা বলে আমাকে ডেফিনিটলি পারবা। আম আ আমি একটু ওর পরিচয় দিই। আপনারা যারা ওকে রেগুলার দেখেন, আমি তো ওকে অনেকদিন ধরে দেখি এবং আমি নিজেও ওর Facebook একজন ফলোয়ার ফ্যান। তো ওখান থেকে ওকে আসলে জানা। তো ওই জায়গাটা থেকে আমি যখন আইডেন্টিফাই করি যে অনেক পজিটিভ এবং আ সোশ্যাল ইন্সপায়ার করছে সোসাইটিকে, তারপর হচ্ছে ব্র্যান্ডকে প্রমোট করছে পজিটিভলি। নিজের কাজগুলো করছে পজিটিভলি। ব্লগার প্লাস হচ্ছে বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ করে। এই এত কিছুর মাঝখান থেকে পজিটিভ থাকা এবং ওয়ার্ক লাইফ ব্যালেন্স করা এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। সো আমরা আসলে সবাই হারিয়ে যাচ্ছি সোশ্যাল মিডিয়াতে। সেখানে সোশ্যাল মিডিয়াতে সারাদিন ধরে কাজ করে কি করে ওয়ার্ক লাইফ ব্যালেন্স করছে সেই গল্পটা আমরা আজকে ওর কাছ থেকে শুনব। ১ম এই আমি তোমার কাছে জানতে চাই যে কেমনে তুমি চিন্তা করলা যে আসলে এরকম একটা কাজ করবা তুমি প্রফেশনালি? আচ্ছা। মানে অনেকে হয়তো চিন্তা করে আমি মনে হয় আগে থেকেই ব্যাকআপ প্ল্যান রেখেছি যে আমি ব্র্যান্ড প্রমোশন করব। বাট ব্যাপারটা এরকম ছিল না। আমি শুরু করেছি কিন্তু অ্যাজ এ মেকআপ আর্টিস্ট। সেই ২০১৬ সালে। আমার অলমোস্ট ৯ বছরের ক্যারিয়ার ও ৯ আলহামদুলিল্লাহ। বছর। ৯ বছর। ২০১৬ সালে জাস্ট মেকআপ ভালো লাগে। সেখান থেকে মেকআপ নিয়ে কাজ করা শুরু করা। টুকটাক ব্রাইড সাজানো, ক্লায়েন্ট সাজানো। সেখান থেকে আস্তে, আস্তে হয়তোবা টুকটাক Facebook এ তখন লাইভ এর অপশনটা মাত্র নতুন, আসে ২০১৭ সাল। তখন মেকআপ করতে লাইভে আসতাম বা নিজে কোনো প্রোডাক্ট কিনেছি কোনো ব্র্যান্ডের, ওটা নিয়ে রিভিউ দিতাম টুকটাক। এগুলোর কারণ ওই যে YouTube এ দেখেছি বাইরের কান্ট্রিতে অলরেডি এগুলো YouTube এ ওরা করছে, তো আমি Facebook এ করা শুরু করি। তো ওইখান থেকে হয়তোবা মানুষের মনে হয়েছে যে আমি কথা ভালো বলতে পারি বা মানে যারা ভিউয়ার ওদের সাথে কানেক্ট ভালো হতে পারি। তখন বিভিন্ন প্রমোশনের কাজে বিভিন্ন ব্র্যান্ড আমার কাছে আসা শুরু করলো। ফার্স্ট একজনের সাথে কাজ হয়, দারাজের সাথে ফার্স্ট কাজ হয় আমার। ওরা আমার কাছে অ্যাপ্রোচ করলো, "আপু আমাদের ব্র্যান্ড প্রমোশন থেকে শুরু করেন।" ওইখান থেকেই আসলে এই কাজগুলো শুরু করা। এরপর আস্তে, আস্তে সবকিছু জানি অটো কিভাবে যেন হয়ে গেছে। কখন আমি এটা হব, এটা আমার চাই, এটা করতে হবে, অ্যাচিভ করতে হবে। এরকম না ব্যাপারটা। এটা জাস্ট আমি মানে ফ্লো এর সাথে চলে এসেছি আর এটা হয়ে গেছে অটোমেটিক্যালি। এটাই। মানে বলে না দোয়া এবং দাওয়াত দুটোই লাগে। তোমার কাজের সাথে ন্যাচারাল প্রকৃতি বা লাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অবশ্যই। অনেক হ্যাঁ। বেশি সাপোর্ট করেছে। এই যে সারাদিন সোশ্যাল মিডিয়াতে থেকে তারপর ব্যালেন্স করো কি করে সোশ্যাল মিডিয়া ইউস? একটা টাইমে আমি আসলে সত্যি কথা বলতে ২৪ ঘন্টার মধ্যে ১৮ ঘন্টাই কাজ করছি। ২০২০, ২১, ২২, ২৩, ২৪ পর্যন্ত আমি সারাদিন কাজ করছি। ১৬ থেকে ১৮ ঘন্টা ডেইলি কাজ করছি। মাসের পর মাস কোনো ভ্যাকেশনে যাই না, ছুটি নেই না, ফ্যামিলিকে টাইম দেই না। বাসায় দাওয়াত হচ্ছে, এটা হচ্ছে, ওটা হচ্ছে, আমি যাই না। বাপ-মার সাথে দেখা হয় ৩ দিন, ৭ দিন, ১০ দিনে ১ বার। বাট এরপর ২০২৫ এ আসতে, আমার কাছে মনে হলো যে আমি নিজেকে হারায় ফেলতেছি। আমার কাছে ফিল হলো যে আমি যে কাজটা অনেক বেশি এনজয় করতাম, সেই কাজটা আমার জন্য এখন মনোটোনাস হয়ে যাচ্ছে। প্রেশার। হ্যাঁ, প্রেশার হচ্ছে। আমি আগে যেখানে আমার মেকআপ করতে ভালো লাগতো, একটা টাইমে এসে দেখা যাচ্ছে যে আমি প্রতিদিন সেম কাজটা করতে, আমার নিজের কাছে মেকআপ করতে আমার বোর লাগতেছে, আমার ভালো লাগতেছে না। আমি খিটখিটে মেজাজ হয়ে যাচ্ছি।
এরপর আস্তে, আস্তে নিজেকে মনে হলো যে না আমার এখন নিজেকেও টাইম দিতে হবে। আমার মেন্টাল হেলথটা বেশি ইম্পোর্টেন্ট। আমি আমার হ্যাপিনেস এর জন্য কাজটা শুরু করি। কজ মেকআপ আর্টিস্ট, বিউটি ব্লগার এগুলো কিন্তু কেউ কোনো জব হিসেবে সার্টিফাইড কোনো কাজ হিসেবে দেখে না। মনে করে শখের বশে করতেছে। কিন্তু আমি কিন্তু এটাকে আমার এখন প্রফেশন হিসেবে নিয়েছি। আর প্রফেশনটা আমার হতে হবে যে না আমি হ্যাপি আমার প্রফেশনে। আমি এনজয় করতেছি। সো যখন আমি দেখলাম যে না আমি এনজয় করছি না তখন আমি নিজেকে আস্তে, আস্তে একটু, একটু কাজ কমালাম। কাজও করছি, ফ্যামিলিকে টাইম দিচ্ছি, ঘুরতে যাচ্ছি, সবই করতেছি। এখন আমি হ্যাপি লাইফ লিড করতেছি। সত্যি এখন আমাকে যে কেউ বললে আমি খুব হ্যাপি এখন। সত্যি। আগে কাজের প্রেশারে একটা টাইমে কাজ করতে, করতে আমি ৩ দিন ৪ দিন আমি গোসল করার সময় পেতাম না। সত্যি কথা। এখন মনে হচ্ছে না আমি এখন হ্যাপি। আমার হ্যাপিনেসটা আমার জন্য বেশি ইম্পোর্টেন্ট। ফ্যামিলিকে টাইম দিলে আমার বেশি ভালো লাগে। কাজ তো করছি, অবশ্যই কাজ করেছি, করছি, অবশ্যই করব সামনে। কিন্তু আমার মনে হয় নিজের হ্যাপিনেসটা সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট। আপনি যদি কোন কাজ করে হ্যাপি না হন, দিন শেষে মনে হয় টায়ার্ড লাগছে, খারাপ লাগছে, ভাল লাগে না, তাহলে এই কাজটা আপনার করার দরকার নাই। প্রোডাক্টিভিটি কমে যায়। হ্যাঁ, এক্সাক্টলি। আগে যেখানে আমার একটা কাজ মানে একটা যেকোনো একটা কাজের আইডিয়া তো আসতে হবে। আমরা তো জানি আমরা যে কনটেন্ট ক্রিয়েশন এর কাজটা করে একটা আইডিয়া জেনারেট করতে হয়, কাজ করতে হয়, সেটাকে এক্সিকিউট করতে হয়। এখন আমি যদি একদিনে ১০ টা ব্র্যান্ডের কাজের মানে এক্সিকিউশন করি, ওটাতে একরকম কাজ আসবে। আমি যদি ২ টা করি সেখানে আরেক রকম আউটপুট আসবে অবশ্যই। সেই হিসেবে আমার কাছে মনে হচ্ছে না আমি এখন কম কাজ করব, ভালো কাজ করব। অ্যান্ড আমি হ্যাপি থাকতে চাই। দ্যাটস দ্য থিং। মানে এটা চিন্তা করাটাই কিন্তু একটা মানে বেরিয়ে আসার একটা জায়গা না? যে সোশ্যাল মিডিয়াতে ব্যালেন্স করব কি করে? এক্সাক্টলি। আর সত্যি কথা নিজের ফ্যামিলিকে টাইম দেওয়া কাজ, কাজ হবেই, কাজ হবেই। কিন্তু যখন আপনি কোনো কারণে আপনি অসুস্থ হবেন, সিক হবেন বা কোনো কিছু, আপনার কাজ বা আপনার ফলোয়ার এসে আপনাকে দেখবে না। আপনার ফ্যামিলি আপনাকে দেখবে। সো ওদের সাপোর্ট থাকাটা, ওদের সাথে মানে টাইমটা স্পেন্ড করাটা, ইমোশনটা শেয়ার করাটা খুবই ইম্পোর্টেন্ট, খুবই। এখন তো তোমার প্রায় 2 মিলিয়নস প্লাস হ্যাঁ, 2 মিলিয়ন মাশাআল্লাহ। ফলোয়ার আলহামদুলিল্লাহ। এই যে 2 মিলিয়নস প্লাস হচ্ছে ৯ বছরের জার্নি, এটা কি মানে কিভাবে? এই যে প্রেশারটা কিভাবে কন্ট্রোল করা যায়? আমার অনেক ফ্যান ফলোয়ার হইতে হবে। মানে এটা কোনো প্রেশারই না। এটা কোনো ফ্যান ফলোয়ার হইলো। তারা আমাকে দেখে, ভালোবাসে এই পর্যন্তই। হ্যাঁ, তারা ভালোবাসে দেখেই আমি কাজ করতে পারছি। ব্র্যান্ডরা আমার কাছে আসে। তারা আমার জন্য বিগ থিং। আমি অলওয়েজ বলি আমার বাবা-মার দোয়া আর আমার ফলোয়ার্সরাই সবচেয়ে বেশি আমার জন্য ইম্পোর্টেন্ট। এটাই মানে তারা আমাকে ভালোবাসে দেখে আমার কাজকে ভালো লেগেছে তাদের এটাই। আরেকটা যেটা আমি কথা বলি যে আমার কিন্তু এই ২ মিলিয়ন ফলোয়ারকে আমি ২-৩ বছর ধরে কাজ না। যেটা আমি বলেছি ৯ বছর ধরে কাজ করছি। আমার ১ম 100 কে ফলোয়ার্স হতে ৫ বছর লেগেছে। এর পরের ৪ বছরে আমার 2 মিলিয়ন ফলোয়ার্স হয়েছে। হয়তোবা কাজের প্রতি আমার ডেডিকেশন, আমি বেশি কাজ করেছি বা খুব ভালো কিছু তাদের কাছে মনে হয়েছে। এজন্য তারা আমাকে ফলো করে। হ্যাঁ, নেগেটিভ কমেন্ট আসবে, নেগেটিভ মানুষ আপনাকে হেট করবেই এবং হেট করলে আপনি জানতে পারবেন আপনি কোথায়, কোথায় খারাপ কাজ করছেন। সো ওটার উপর আপনাকে ওয়ার্কআউট করে আবার ভালো কাজ করার ব্যাপারটা আসতে হবে। এখন যে অনেকে এখন যারা আসলে এই লাইনে আসছে বা এখন তো আসলে আমাদের ক্যারিয়ারটাও চেঞ্জ হয়ে গেছে। মানে আগে যেরকম হতো না যে ডাক্তার, ইঞ্জিনিয়ার হবো বা এটা হবো। এখন তো অনেকের এমনি লাইফে আমি ইনফ্লুয়েন্সার হবো, আমি ব্লগার হবো। সো এই জায়গায় হ্যাঁ, কিন্তু আমাদের টাইমে তো আমরা ইনফ্লুয়েন্সার হব, ব্লগার হব এই ব্যাপারটা তো বাপ-মাকে আমরা নিজেরাই জানতাম না যে এটাও একটা ক্যারিয়ার হতে পারে। বাপ-মাকে কোত্থেকে বুঝাবো? আব্বু-আম্মুকে বোঝানো যে না আমি একটু মেকআপে ভালোবাসি, পড়াশোনার পাশাপাশি মেকআপ আর্টিস্ট হই, ব্রাইড সাজাই। ওইখান থেকে আস্তে, আস্তে ২-১ টা ব্র্যান্ড প্রমোশন করা, বাসায় বসে করো ফাইন এভাবে হয়ে যাচ্ছে। ওইখান থেকে আসা। যখন আব্বু-আম্মু দেখলো যে আমার খাওয়া-দাওয়ার সময় নেই কাজ করতে, করতে তখন তারা বুঝলো আচ্ছা, আচ্ছা ফাইন। তাইলে মনে হয় এটা একটা কাজের ভালো একটা কাজ। ফিউচার এটা একটা আছে। ফিউচার আছে। হ্যাঁ। তো এই জায়গাটাতে যারা নতুনরা আসছে তাদের কিন্তু অনেক প্রেশার যে এখন তো যারা আছেন তাদের মাঝখানে জায়গা করে নিব কি করে? তো হুম। চেঞ্জটা তাড়াতাড়ি ফার্স্ট আমার অনেকগুলো ফলোয়ার যদি না হয় রিচ করার জন্য যে একটা প্রেশার। সো আমরা অনেক সময় দেখা যায় যে নেগেটিভ কনটেন্ট বানাই, নেগেটিভ মানে ভাইরাল হওয়ার চিন্তা করি। এই বিষয়টাকে কেমন করে দেখেন? ফার্স্ট অফ অল ভাইরাল ওয়ার্ডটা আমার কাছে অলওয়েজই নেগেটিভ মনে হয়। আমি এটা কোনো পজিটিভ সাইড হিসেবে দেখতেই পারি না। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। অনেকের কাছে মনে হতে পারে যে না এটা একটা ভালো জিনিস। বাট আই ফিল লাইক ভাইরাল ওয়ার্ডটা একটা নেগেটিভ ওয়ার্ড। অল্প সময়ে সাকসেসের কোনো আমি কিছু দেখি না। কারণ আমি যদি একটা উল্টাপাল্টা কাজ আমিও করতে পারি। চাইলে আমি একটা উল্টাপাল্টা একটা ভিডিও দিলাম, জামাইয়ের সাথে ঝগড়া করতেছি একটা ভিডিও দিলাম। হঠাৎ করে আমি একটা টপ অফ দ্যা টাউন মানে টক অফ দ্যা টাউন হয়ে গেলাম। বাট ওটা কয়দিনের জন্য? ২ দিন, ৩ দিন। এরপরে কিন্তু মানুষ ভুলে যাবে। এবং যখন এই ফলোয়ার গুলো আসে ওই টাইমটাতে তারা কিন্তু আপনাকে শুধু দেখে। ওই ভাল লাগছে অতটুকু টাইমে আপনি এন্টারটেইন করছেন, ভালো লাগছে শেষ, ডান। কিন্তু আমার কাজটা কিন্তু শুধুমাত্র ওই ৩-৪ দিনের জন্য না। আমি কিন্তু এত বছর ধরে একটার পর একটা ব্র্যান্ড প্রমোশন করছি। আমার কাজটা হচ্ছে একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করা। মানুষ আমাকে কখন দেখবে, ভালোবাসবে, যখন আমি একটা ভালো কাজ করব। যখন মানুষের একটা ব্র্যান্ড কখন আমার কাছে আসবে, যখন সে দেখবে আমি কন্টিনিউয়াস একটার পর একটা ভালো কাজ করছি। তারপর একটা ব্র্যান্ড আসবে। একটা কাস্টমার কখন আমার কাছ থেকে প্রোডাক্ট কিনবে, যখন দেখবে সে আমাকে ভালোবাসবে। আমি একটা ভাইরাল কিছু করে, খারাপ কিছু করে আমি একটা মানে খুব ফেমাস একটা ভিডিও দিলাম।
মানুষ আমাকে গালিই দিচ্ছে কমেন্ট বক্সে। কমেন্ট বক্সে সারাক্ষণ গালি খাওয়াকে কিন্তু ভাইরাল হওয়া বলে না। এটাকে ভালো কোনো কিন্তু কাজ রিচ তো বলে না। হচ্ছে। রিচ হচ্ছে সো হোয়াট? রিচটা কয়দিনের জন্য? এটা তো লং রান এ খুবই ব্যাড একটা ইমপ্যাক্ট ফেলবে আপনার ক্যারিয়ারে। এটা আমি কোনোভাবেই আ অ্যাপ্রিশিয়েট করতে এই যে পারি না। এই যে একটা রকমের কনসেপ্ট আছে না যে আচ্ছা রিচটা তো আগে করি। তারপর আবার সরি না, বা এমপ্যাথি ক্রিয়েট করে আমার আবার আমি আমার অনেক ইমপ্রেশন কনটেন্ট ঠিক আছে। করে আমি ফেলব। অনেক সুন্দর মন দিয়ে করছি, রিচ হয় না। বাট আই এম হ্যাপি যে আমার কনটেন্ট এত সুন্দর কজ ব্র্যান্ড থেকে ওরা বলে ভিউ হওয়া, রিচ হওয়া ডাজন্ট ম্যাটার। বাট এই যে মেসেজটা আমি আমার ভিউয়ারদের বা ফলোয়ারদের দিচ্ছি ওই কনটেন্টটা থেকে এটাই যে অ্যাপ্রিশিয়েট করার মতো। এটাই মেইন। রিচ বা ভিউ ডাজন্ট ম্যাটার। ব্যাপারটা হচ্ছে আপনি কতটা ভালো কনটেন্ট মেক করছেন বা মানুষকে কতটা আপনি আ মানে ইমোশনালি কানেক্টেড করতে পারছেন কনটেন্টের থ্রুতে একটা প্রোডাক্টের প্রতি বা এটাই আমার কাছে বিলিভ হয়। এটাই আমার জন্য মেইন। ওই শর্টকাট কোনো ফর্ম আমার কাছে পছন্দ না, ভালো লাগে না। এই যে লাইক যে পজিটিভ ব্র্যান্ডিং বা পজিটিভ প্রমোশন এই কনসেপ্টটা তুমি ডেভেলপ করলা কিভাবে? এটা না আসলে অটো চলে আসছে somehow হতে পারে আমার ফ্যামিলি থেকেও সারাক্ষণ বলে যেমন আমার বাবা-মাও Facebook ইউজার। তারা ধরেন কোন একটা Facebook এ যখন আমার চেয়ে বেশি তারা Facebook ইউজ করে সত্যি। তারা আমাকে খবর দেয়, "আজকে তো এইটা হইছে, আজকে তো ওইটা হইছে, অমুকের ভিডিওটা দেখছো?" আমি বললাম যে, "না আম্মু আমি দেখি নাই, আমি তো Facebook এ এত থাকি না।" তো তারা অবাক হয় যে আমি Facebook এ থাকি না, হাউ ইজ ইট পসিবল? তো তাদের কাছ থেকে শুনি এবং তারা তখন আমাকে বলে, "তুমি কিন্তু খবরদার এসব কমেন্টে কোথাও কমেন্ট পাস করবা না, কাউকে কিছু বলবা না, কোন কিছুতে নেগেটিভিটি যাবা না।" আমার বাবা-মা, আমার হাসব্যান্ড সারাক্ষণ এই কথা বলতে থাকবে আমাকে। যে এসবের মধ্যে তুমি থাইকো না। তুমি ঠিক আছো, তোমার জায়গায় যেভাবে কাজ করো, এটা সেটা। সো ওইখান থেকে মনে হয় আমার কাছে ফিল হয় যে তাদের কারণে হয়তোবা আমি একটু বেশি পজিটিভ দিকে চলে গেছি। যে কারো সাথে নাই, পাছে নাই, নিজের মতো নিজে জাস্ট আছি এভাবেই। কতগুলো ব্র্যান্ড নিয়ে কাজ করছো? এটা তো গুনি নাই কখনো। তো হিসাব অ্যাপ্রক্স? ছাড়া। মনে হয় ২০২৩ সাল পর্যন্ত আমি গুনে বা কোন একটা অ্যাপ্রক্স আইডিয়া তখন পর্যন্ত আমি ১০,০০০ প্লাস মানে লাইভ ওয়াও! সেশন করে ফেলেছিলাম। সো এরপরে তো ব্র্যান্ড তো আলাদা ইস্যু সত্যি কথা বলতে। এভাবেই চলছে আরকি। সে আরকি অনেক কনটেন্ট এবং আমি যেটা আসলে তোমাকে যখন আমি ইনভাইট করলাম এবং আমরা যখন কাজ করব একসাথে, তখন মনে হলো যে পাইন আমি একটুখানি দেখি। তখন মনে হয়েছে যে ফ্যান ফলোয়ার মধ্যে একটা পজিটিভিটি আছে তোমাকে নিয়ে। এইরকম একটা সিচুয়েশন এ এসে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এই জিনিসটা মেইনটেইন করা মানে কাস্টমার তো অনেক সময় নেগেটিভ বলে বা এই জায়গাগুলোতে যে পজিটিভ নেগেটিভ এর ভিড়ে অনেকেই অনেক সময় সিচুয়েশনেই চলে যায় নেগেটিভিটির দিকে। তো এই জায়গাটাতে ধরে রেখে পজিটিভটাকে স্প্রেড করা, এই জায়গাটাতে তুমি কিভাবে ফোকাস করো বা কাজ করো কিভাবে? আমার মেইনটেইন করো কিভাবে? আমি যেহেতু আমার কাজ বাসাতেই আমার লাইভ সেশন হয় স্টুডিওতে। ২-১ টা হয়তো শোরুম লাইভ বা এরকম ব্র্যান্ড প্রমোশন থাকে। তো দেখা যায় যে আমার খুব কমই বাসা থেকে বের হওয়া হয়। বাট ২-৪ টার সময় যখন বের হওয়া হয়, যখন মানুষকে দেখি আমার সাথে এসে কথা বলছে পজিটিভ ওয়েতে তাদের অ্যাপ্রোচ টাই থাকে ডিফারেন্ট করে যে তুমি এত ওয়েলকামিং ফ্রেন্ডলি থেকে শুরু করে এইসব কথাবার্তা। সো আই থট যে না আমার তো মানুষ আমাকে ভালোবাসছে কজ আমি এতটা কাম ডিসেন্ট ওয়েতে কাজ করছি দেখি। লাইক অনেকে থাকে না যে কেউ একজন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তার দিকে কেউ মানে পরিচিত কিন্তু তার সাথে কথা বলছে না। কজ সে জানে সে অ্যারোগেন্ট। আমার সাথে তো এরকম না। আমার ফলোয়াররা আমার সাথে পজিটিভলি কথা বলছে। সো আই ফিল লাইক যে না আমার তখন আরো বেটার কাজ করতে হবে। কজ এত মানুষ আমাকে ভালোবাসা দিচ্ছে, আমার তো সেটা মর্যাদা রাখতে হবে। সেটা থেকে আমার কাছে মনে হচ্ছে না আমাকে আরো ডিসেন্ট হতে হবে, আরো ডাউন টু আর্থ হতে হবে। আরো বেশি পজিটিভলি আমাকে কাজগুলো করতে হবে। যাতে কিনা কারো কাছে মনে না হয় যে আমি অ্যারোগেন্ট হয়ে গেছি। অনেকেই বলে যে ফেমাস হওয়ার পর নাকি মানুষ অ্যারোগেন্ট হয়ে যায়। বা আমি এখনো ফেমাস হই নাই। সত্যি একটুও ফেমাস না আমি। বাট আমার কাছে মনে হয় যে আমি আমার আরো আশা করব যে তুমি এরকমই থাকবা। দোয়া করবেন, করব অবশ্যই। যাতে কিনা এরকম এর চেয়েও যাতে আমি আরো ডাউন টু আর্থ হতে পারি। এটা আমি চাই অলওয়েজ, অলওয়েজ। যখন তুমি বলো একটা ব্র্যান্ড সিলেক্ট করো, হুম। তখন তুমি আসলে কি চিন্তা করো যে এই ব্র্যান্ডটাকে আমি যেকোনো ব্র্যান্ডকে কি আমি প্রমোট হবো নাকি না। তোমার নিজস্ব কোনো ফিল্টার বা চিন্তা করো যে এই ব্র্যান্ডটা নিয়ে আমি কাজ করব বা করব না? অবশ্যই ফিল্টার আছে। যেমন আমি সাপোজ তোমার কথাই বলছি। আমাকে আজ পর্যন্ত কেউ কোনো পডকাস্টে দেখে নাই। ফর দ্যা ফার্স্ট টাইম আমি এখানে আসছি। তার মানে কি আমাকে কেউ অ্যাপ্রোচ করে নাই? অবশ্যই করছে। কিন্তু আমি ডেফিনিটলি। যাইনি। কারণ হচ্ছে ওদের টপিক গুলাই ওরা কোয়েশ্চেন গুলাই করে কন্ট্রোভার্সিয়াল। হয় আমি বিব্রত হয়ে যাবো বা এমন একটা টপিক বলবো আমার ভালো লাগবে না যেটা নিয়ে আমি কথা বলতে চাই না। দ্যাটস ওয়াই আমি আগে থেকে মানা করি। বিকজ আমি আগে থেকে ওদের পেজগুলো তো দেখতে থাকি। যে কেউ অ্যাপ্রোচ করলে আমি দেখি। এই রেডিও থেকে বলল, এই ইন্টারভিউ থেকে বলল, এই টিভি চ্যানেল থেকে বলল আমি দেখি। তখন আমি ওখানে যাই না। কিন্তু তোমার পেজটা যখন আমি দেখেছি সবকিছু পজিটিভ এবং যারা আজ পর্যন্ত এসেছে তারা তো বিশাল বড় মানুষ। আমি তো কিছুই না সেখানে। মাশাআল্লাহ। সেখানে আমি কিছুই না। সো সেইখান থেকে কিন্তু তোমাকে আমার হ্যাঁ বলা। সো আমি এভাবেই কিন্তু প্রতিটা ব্র্যান্ডকে আমি দেখি। ইভেন আমি একটা ছোটখাটো একটা এক্সাম্পল দেই। একটা Facebook পেজ, একটা ধরো কারো অনলাইন বিজনেস, ড্রেসের বিজনেস সাপোজ। আমি যদি যেয়ে দেখি ওর পেজে ও
রিচ বাড়ানোর জন্য কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে বা ধরো না কত কিছু চুলাচুলি করে না মানুষ ফেসবুকে, এদের কোনো টপিক নিয়ে কথা বলছে বা কোনো একটা পিকচার দিছে বা কোনো ব্র্যান্ড প্রমোটার ছোট করে কথা বলছে, আমি ওদের সাথে কাজ করি না। যত ভালো কাপড়ই বেচুক ওরা, আমি কাজ করব না। কজ ও যেহেতু আরেকটা মানুষকে ছোট করে কথা বলছে, হতে পারে লং রান এ একটু কয়দিন পরে ও আমাকেও করতে পারে। দরকার নেই আমার ওর সাথে কাজ করার। সো এভাবে করে আমি ফিল্টার করি যে না, যার একদম পাস্ট নিট অ্যান্ড ক্লিন খুব ভালো সেভাবে করে করি। কজ আমি চাই কম কাজ করতে, যত কম ফিল্টার করা যায় তত ভালো আমার জন্য। এটা একটা অনেক মানে একটা খুব ভালো একটা স্ট্র্যাটেজি যে ফিল্টার করে এবং এই ফিল্টারের মধ্যেই থাকা। বাট আমার কাছে মনে হয় যে আমরা অনেক সময় এটা আমরা ধরে রাখতে পারি না। হইতে পারে যে স্ল্যাক অনেক সময় দেখা যায় যে আর এই আসলে ফিল্টারটা খুব কিন্তু আমি বেশি একা করি না। এটা কিন্তু আমার পেজ থেকে আসে। একবার পেজ থেকে আমার একজন ম্যানেজার আছে। এরপর আসে আরেকজনের কাছে। তারপরে আমার কাছে আসে। ৩ বার ফিল্টার হয়ে তারপর আমরা একটা পেজকে বা কোনো একটা কাজকে, টিম ব্র্যান্ডকে, ইট ইস আ টিম ওয়ার্ক অফ কোর্স। আচ্ছা। তোমার কতগুলো প্রোডাক্ট নিয়ে তুমি কাজ করতেছো? তোমার লাইক আমি যখন পেজে দেখছিলাম যে তোমার নিজস্ব কিছু ব্র্যান্ড আছে। হ্যাঁ, যেমন আমি আমার ড্রেসের বিজনেস আছে। আমি পড়ে আছি লেসিয়া বাই ফারজানা। হুম, আমার ময়সোনাইটের বিজনেস আছে। আমি পড়ে আছি অলরেডি হাতে এটাতে। হুম। এটা আমার বিজনেস। এছাড়া আমার হাসব্যান্ডের আরো বিজনেস আছে। সেগুলো নিয়ে আমি এখনো কথা বলতে চাচ্ছি না। এই আরকি। আর এছাড়া আদার্স আরো অনেক ব্র্যান্ড আছে যাদের সাথে আমি কাজ করি। একটা টাইম পর্যন্ত আমি ভাবতাম কি আচ্ছা আমার ড্রেসের বিজনেস আছে। আমি তাহলে কারো ড্রেসের পেজ প্রমোশন করব না। দেন আমাকে একদিন একটা ব্র্যান্ড, অনেক বড় একটা ব্র্যান্ড, নাম বললেও চিনবা, থাক এখন না বলি। তো তারা আমাকে বলল যে, "আপু আপনার রিজিক আপনার কাছে। আপনি যদি আমাদের ব্র্যান্ডটা প্রমোট করেন, আপনার রিজিক কিন্তু আমি নিতে পারব না। আপনি আমাদেরটা প্রমোট করেন।" সে খুব রিকোয়েস্ট করে আমাকে বলল এবং আমি তাদের সাথে ৫ বছর টানা কাজ করেছি। তাদের ওই কথার কারণে। এরপর থেকে আমি বাংলাদেশের এমন আলহামদুলিল্লাহ অনেক, অনেক কাজ করেছি ড্রেসের। কিন্তু আমার রিজিক, আমার কাজ, আমার মানে তোমার ব্র্যান্ড তো অ্যাজ ইট ইজ। তোমার এক্সাক্টলি ব্র্যান্ড, তাই না? মানে এটা তো আর কেউ রিপ্লেসেবল হবে না। না। এটা তো একটা জামা পরা না। মানুষ হ্যাঁ, মানে আমি ফার্স্ট এ ভাবতাম যে আচ্ছা যদি আমি অন্য কারো ড্রেস দেখাই তাহলে মানে আমার ড্রেসের পেজটা সেলটা কমে যাবে। বাট ব্যাপারটা এরকম না। যার যে রিজিক তার কাছে। আমি কিন্তু দিনে ৬ টা ড্রেসের পেজ প্রমোশন করেছি। ৬ জনেরই সেল হয়েছে। সবার হয়তো কারো বেশি কারো কম হয়েছে। এটা যার এটা তো রিজিক। কোয়ালিটি। এটা কোয়ালিটি, প্রাইসিং, এটা রিজিক আমি বলি। এটা একদম অলওয়েজ, যেটা ছাড়া পসিবল না। এটাই। এতক্ষণ শুনলাম সোশ্যাল মিডিয়াতে প্রচুর সাপোর্ট, মাশাআল্লাহ। এখন ফ্যামিলি সাপোর্ট এর কথা নিয়ে একটু কথা বলব যে পরিবার থেকে কেমন সাপোর্ট পাও তুমি? আচ্ছা, আমি না যখন এই কথাগুলো বলি মানুষের না ধারণা হয় আমি বানায় বলি, জানো? কারণ কি ফার্স্ট থেকেই আমার বাবা-মা যেমন সাপোর্টিভ, মাশাআল্লাহ, আমার বয়ফ্রেন্ড ছিল, সে এখন হাসব্যান্ড হয়ে গেছে, সে সেরকম সাপোর্টিভ আলহামদুলিল্লাহ। আমার শ্বশুরবাড়ির মানুষজন এই পরিমাণ সাপোর্টিভ। মাশাআল্লাহ। এখন আমি যখন এই কথাগুলো বলি যে আমার কাছে কখনোই কিছু মনে হয় নাই। ইভেন এখনো আমি কাজ করতে আসছি, এখানে বের হব, আমার শাশুড়ি আমার জন্য খাবার রেডি করে রাখছে, নাস্তা, যে আমি খেয়ে বের হতে পারি। কারণ সে জানে আমার আবার রাস্তায় ক্ষুধা লেগে যাবে, আর সে খাবার দিয়েও দিছে গাড়িতে করে। এই কথাগুলো যখন বলি মানুষ খাবার ভাবে দিয়ে দিছে গাড়িতে করে? হ্যাঁ, সেটাই করে আমার এবং আমার মা যেটা করতো আমার শাশুড়িও সেই কাজটা করে। আমার শাশুড়ি কোনো কাজে ব্যস্ত থাকলে মাঝে মধ্যে আমার হাসব্যান্ড বাসায় থাকলে সেও আমার জন্য এই কাজটা করে। সেগুলো না বললে মানুষ ভাবে এমন বানায় বলতেছি। বাট অনেকে বলে না আমি অনেক কষ্ট করছি, অনেক কিছু হইছে আমার ফ্যামিলিতে, অনেক কখনোই কিছু হয় নাই। অলওয়েজ দে ওয়ার সাপোর্টিভ যে আচ্ছা ফাইন তোমার যদি মনে হয় ভালো, বাট ইন আ ডিসেন্ট ওয়ে তে তোমাকে করতে হবে। যেটাই একটা বাইন্ডিংস ইন আ ডিসেন্ট ওয়ে। এটাই। সো এটা আসলে অনেক বেসিক একটা ব্যাপার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের আলহামদুলিল্লাহ। দেশে যে মানে পুরো পৃথিবীতেই মেয়েদের যে জার্নিটা ওখানে তো আসলে বিজনেস এটা হচ্ছে একটা কমপ্লেক্স সিচুয়েশন জার্নি। তারপর হচ্ছে ফ্যামিলি মেইনটেইন করে ওখান থেকে যাওয়া সেটা আরেকটা একটা কথা এখানে এড কমপ্লেক্স। করি। যেহেতু আমার অনেক উদ্যোক্তাদের সাথে কাজ হয়, নারী উদ্যোক্তা স্পেশালি। অনেক মানুষের সাথে আমার যেহেতু কাজ হয়েছে, সো কিছু, কিছু মানুষের সাথে আমার পার্সোনালি কথা বলার সুযোগ হয়েছে। এরকম অসংখ্য কাহিনী আমি শুনেছি। হাসব্যান্ড অনেক বড় গভর্নমেন্ট অফিসার, ওয়াইফকে বিজনেস করতে দিবে না, জব করতে দিবে না। বাচ্চা পালো, সংসার দেখো। বউ নিজের টাকায় কেউ কারো গয়না বেচে, কেউ কারো বাপ-মার কাছ থেকে টাকা নিয়ে একটু, একটু করে বিজনেস করছে। কোন সাপোর্ট দেয় না। নিজের ৪ টা গাড়ি আছে, বউকে গাড়ি দিবে না বিজনেস করার জন্য। বউ একা, একা বাসে করে যায় আসে, আমার কাছে আসে। বিজনেসের জিনিসপত্র আনে সবকিছু। মানে এইগুলো যখন দেখি তখন আমার নিজের কাছে কতটা প্রিভিলেজ মনে হয়। তখন মনে হয় যে আল্লাহ আমি জীবনে মনে হয় কিছু ভালো কাজ করছিলাম বা আমার বাপ-মা করছিল যে কারণে মনে হয় আমি এত সাপোর্ট পাচ্ছি। বাট এরকম মানুষও এখনো আছে। অনেক বড়, বড় জব করে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার কা এরকম আছে। আবার এরকমও আছে অনেক ভাইয়ারা ওয়াইফকে এত সাপোর্ট করে। নিজে বিজনেস করছে ওয়াইফকে সাপোর্ট করার জন্য আমার কাছে এসে বসে থাকা, কথা বলা, সবকিছু এরেঞ্জ করা। অনেক মানে এরকমও অনেক আছে। সত্যি কথা ২ সাইডই আছে। কিন্তু খুব ভালো লাগে যখন দেখি যে এতটুকু করে ভাইয়ারা আপুদেরকে সাপোর্ট করছে। খুব ভালো লাগে। তুমি চ্যালেঞ্জ কি দেখো এখানে? বুঝি নাই মানে কিভাবে এরকম? মানে হচ্ছে এই যে সাপোর্ট করছে না, এই জায়গাটাতে চ্যালেঞ্জটা কি মনে হয় তোমার কাছে? ছেলেদের ইগো।
ইগো প্রবলেমটাই সবচেয়ে বেশি। ছেলেরা মনে করে হয়তোবা বউটা হাতের বাইরে চলে যাবে, কামানো শুরু করলে নিজে একটা arrogance হয়ে যাবে বা হয়তোবা নিজেকে অনেক কিছু মনে করা শুরু করবে। ছেলেদের ইগো প্রবলেম। এটাই আমার কাছে ফিল হয়। আদারওয়াইজ তো কোনো কারণ দেখি না যে বউরে কাজ করতে না দেওয়ার। আর ভাই তুই কে কাজ করতে না দেওয়ার? তোর বউ কাজ করবে। তুই যেমন কাজ করতেছিস তোর বউও কাজ করবে। তোর কি ভাই তোর বউ কাজ করলে? তোর প্লেটের সামনে প্লেটে ভাতটা ঠিকমতো রান্না করে আছে যেই হোক, তোর বউ দেখ আর যে হেল্পিং হ্যান্ড দেখ যেই দেখ, যে তোর তো পাইলেই হলো। ব্যাস শেষ কথা। তাইলে এখানে একটা কথা যে শুধু কি খাবার দিলেই হইল? না, দ্যাটস বাসার সংসারের কাজটাও তো এটাও অবশ্যই হ্যাঁ। এই যে আমি কাজ করতেছি তাই বলে কি আমি আমার সংসার ভুলে গেছি? আমার জামাই, আমার শাশুড়িকে ভুলে গেছি? না। আমিও কিন্তু সংসারের কাজ করছি, দেখছি। হয়তোবা নিজে না করতে পারলে হেল্পিং হ্যান্ড দের বলে করাচ্ছি। সেটাও কিন্তু হচ্ছে। তাই বলে তো আমার বাসা তো কোনো কাজ কিন্তু তোমার বন্ধ সাথে তো নাই। আমার শিডিউল নিয়েও কথা হলো অনেকক্ষণ যে হুম। কখন আমরা আসলে পারবো, কখন তুমি সবকিছু ব্যালেন্স করে হুম, আসতে হুম, পারবা। হুম, হুম, হুম। অ্যান্ড দ্য টপিক আমরা আজকে বলছি বাউন্ডারিজ অ্যান্ড ব্যালেন্স। এই হুম, ব্যাপারটা যারা ফিমেল আমরা কাজ করছি বাইরে, হুম, হুম, হুম। আমাদের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই। আরেকটা জিনিস সোশ্যাল মিডিয়াতে যেই চ্যালেঞ্জটা মানে কাপলসদের হয় এই যে একটা ডিপ্রেশন অথবা কাপলসরা আসলে আরেক পার্টনার কাছ থেকে যে আরেকটা কিছু চায়। এই জায়গাটাতে তোমার কাছে কি মনে হয় যে আমরা আসলে কেন এত কষ্ট পাচ্ছি? এটা নিয়ে তোমার সাথে আমি একটু ডিসকাস হচ্ছিল হুম, যে, হুম, আমরা যখন দেখি বলিউডের কাপলসরা হুম, তারা সারাক্ষণ ক্যামেরার সামনে আছে। তারা ফ্যামিলি লাইফেও এত হ্যাপি, একজন আরেকজনকে অ্যাপ্রিশিয়েট করছে। বাট আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে রিয়াল লাইফে এতটা অ্যাপ্রিসিয়েশন একজন আরেকজনকে দেখা যায় না। হ্যাঁ, এখন কিছু সিনারিও অনেকটা চেঞ্জ হয়েছে আমি জানি। কিন্তু হয়তো আগে থেকেই এই জিনিসটা আসেনি। আমাদের বাপ-দাদাদের সময় থেকেই বউকে অ্যাপ্রিশিয়েট করা, তাকে সুন্দর লাগছে বলা, বারবার তোমাকে চলো ঘুরতে যাই, এগুলা কথা বলা আসেনি। এইজন্য না আমাদের মধ্যে ঝগড়াটা ইদানিং বেশি হয় যে, অমুকে করছে তুমি কেন করছো না? এটা নিয়ে কিন্তু সোশ্যাল লাইফ দেখে আমরাও কিন্তু এটা চিন্তা করছি। এটা নিয়ে তোমার সাথে ডিসকাস হচ্ছিল একটু আগে। সো এই যে ব্যাপারটা এত কম্প্যারিজন যে হুম, ওরা কেন এরকম লাইক ওরা যখন হ্যাপি কাপল, ওরা ঘুরতে যাচ্ছে, ফিরতে যাচ্ছে, ওরা পিকচার তুলছে, আমরা কেন তুলতে পারছি না? এই জিনিসটা নিয়ে যে একজনের মধ্যে মানে আসতেছে প্রবলেমটা, এটা I গেস ফিল হয় কথা বলে ঠিক করা যায়। বাট ওই যে তুমি যেটা বললা আবার এটাও সত্য কথা। আ আমি যেটা বললাম কোনটা তোমার কাছে ভালো লাগছে? যে ওই যে পার্টনাররা যে আমরা সেলিব্রিটি যাদেরকে দেখি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পার্টনাররা দুজনই আসলে হিরো অ্যান্ড হিরোইনস। তো অবশ্যই অবশ্যই। যদি সম্পর্ক নিয়ে হ্যাঁ, কাজ হ্যাঁ, করে হ্যাঁ। আমি এই জায়গাটাতে নোটিস করছি যে হুম। আ যারা সেলিব্রিটি ওদেরকে তো আমরা তো নরমাল মানুষের দাম্পত্য বা ওইগুলো এত ওয়াও করে দেখি না। না। এত লাক্সারি বা এত আমাদের এত বেশি অ্যাটাচড আমরা হই না। এত হুম, হুম, আকর্ষণ হুম, আমাদের লাগে না। হুম। তো দেখা যায় যে আমার পছন্দের হিরো, পছন্দের হিরোইন ওরাও হয়তোবা আবার একসাথে কাপলস। তো দেখা যায় যে ওদের যেই ফ্যামিলি লাইফ সেখান থেকে ওরা যখন বের হয়, ওদের জবটাই এরকম যে ওরা বাসাতেও থাকছে হিরো, হিরোইন কাপলস। আর বাইরে যখন যাচ্ছে তখনও দেখা যায় যে ওরা কোনো একটা হিরো বা হিরোইনের সাথে কাজ করছে। কাজ করছে। এটাই ওদের জব যে ওরা আরেকটা পার্টনারের সাথে একটা অ্যাক্টিং যখন করবে তখন হুম, আবার হুম, রোমান্সে যাচ্ছে। হুম, হুম, এবং হুম, ওখানেও তারা একটা রোমান্টিক রিলেশনশিপ এ হুম, আছে। এবং হুম, হুম, বাসার রোমান্টিক রিলেশনশিপটাও তারা ঠিক রাখছে। এবং হুম, হুম, হুম। কত ইন্টারভিউ ইন্টারেস্টিংটা হয় তখন যখন একটা জেনারেল মানুষ সে তো তার পার্টনারকে আরেকজনকে হাগ করতে দিবে না। তুমি দিবা? সে তাহলে তার তো ইম্পসিবল। জবটা এরকম না যে হ্যাঁ। আরেকজনকে জড়ায় ধরবে এবং তাকে দেখে সে ওয়াও হয়ে যাবে। সো হুম। তখন দেখা যায় তাহলে যে ব্যাপারটা কি এরকম যে ওরা যখন বাইরে যাচ্ছে অভিনয় করছে ওরা শিখে আসতেছে এরকম করা উচিত। তখন বাসায় এসে এটা কাজটা করছে। ইট কুড বি যে যেহেতু আমি অ্যাজ এ হিরো আমি আমার হিরোইনকে প্যাম্পার করার জন্য এত ওয়াও করেছি, এত হুম, গান-টান হুম, গেয়েছি হুম। বা এত কেয়ারিং দেখাইছি। সো বাসাতে যখন আসে ইটস আ প্র্যাকটিস যে সেই হয়তোবা ওইটা করলো। কারণ প্রত্যেকটা মুভিতে হিরো যখন হয় তখন তো ওকে একটা পজিটিভ ইমপ্রেশন দিতে হয়। অবশ্যই, হ্যাঁ, অবশ্যই। তো এটা একটা মজার ইন্টারেস্টিং জিনিস না হ্যাঁ, যে কিন্তু রিয়াল লাইফ এ তো এটা পসিবল না। রিয়াল লাইফ এ কে দিবে কার জামাইরে আরেকজনের সাথে বা কে কার বউরে দিবে? হ্যাঁ, এক্সাক্টলি। এই জিনিসটা এখন যদি এরকম হিরো হিরোইনদের লাইফকে দেখে আমরা যদি আমাদের পার্টনারকে ইভালুয়েট করি, তখন তো দেখা যায় যে দুজনই দুঃখী। কারণ অবশ্যই। এরকম এত প্রিভিলেজ তো কেউ হয় নাই যে না, তার না। পার্টনারকে আরেকজনকে হাগ করতে চাইয়ে, কিস করতে চাইয়ে। সেটাই। তো এই জায়গাটার যে কম্পারিজন এর যে জায়গাটা তো হুম, হুম। এই জায়গাটাতেই আসলে মানে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ হয় যখন আমি কাজ করি অ্যাজ এ কনসালট্যান্ট হুম, হুম। রিলেশনশিপ নিয়ে দেখি তখন দেখা যায় যে অনেকের অনেক রকমের ডিজায়ার থাকে। হুম, হুম। ওই জায়গাটাতে দেখা যায় যে পার্টনারকে ওরকম এত ছাড় তো দিতে পারছে না। বাট অ্যাজ এ সেলিব্রিটি একটা মানে একটা হিরো এবং হিরোইন তাদের তো প্রফেশনটাই এইটা যে ও আরেকজনের সাথে নাচবে, আরেকজনের সাথে গান গাইবে। সো সেটাই। তোমার প্রিয় হিরোইন শাহরুখ। কেন? জানি না। না জানি লাইক আমার যখন আমি ছোট থেকে বড় হই কজ আমি কিন্তু এখন 32 হুম, হুম। সো আমি যখন বড় হই তখন বড় হতে যখন হচ্ছিলাম তখনই আমি শাহরুখকে দেখি অ্যাজ এ হিরো এবং সেই আমার লাইফে ১ম পুরুষ যাকে দেখে আমার মনে হয়েছে যে পুরুষের এরকম হতে হবে এবং আমার তাকে এরকম ভালোবাসতে হবে এই মনোভাবটা।
সেখান থেকে আমার শাহরুখকে পছন্দ। ওইখান থেকেই আমার এখন পর্যন্ত সেই শাহরুখকেই পছন্দ। যদি কারণ হচ্ছে সে সে ও শাহরুখের আমি প্রচুর ইন্টারভিউস দেখেছি, পডকাস্ট এর দেখা। ওর কথা হলো মেয়েদেরকে সম্মান করতে হবে, ভালোবাসতে হবে। তাহলেই মেয়েরা খুশি। এবং এই কথাটাই কিন্তু সব জায়গায় সেইম। জাস্ট কোনো মেয়ে যখন কোনো ছেলে যখন ভালোবাসবে, কথা সুন্দর করে বলবে, অটোমেটিক্যালি যেকোনো মেয়ে ওই পুরুষের প্রেমে পড়বে। এটাই স্বাভাবিক। এভাবেই কিন্তু চলছে। কিন্তু আমাদের সমাজে তো এখন একটু ডিফারেন্ট হয়ে যায়। সবার পক্ষে শাহরুখের মতো হওয়া পসিবল হয় না অবশ্যই। যার সিনারিও ডিফারেন্ট। এটাই। তুমি কি তোমার পার্টনার যদি অ্যাজ ইট ইজ শাহরুখ খানের মতো হতো লাইক আর ও যেই কন্ডিশনে থাকলো, ওর মা, বউ, বাচ্চা যেই কন্ডিশনে থাকলো, সে দৌড়ায় টোড়ায় চলে আসতো তাহলে কেমন হবে? না, এটা তো তখন মনে হবে যে না আর্টিফিশিয়াল লাগতেছে। কিন্তু ওইটা আমার না, মনে যে একটা হিরো আর মানে হয়তো লাইফ পার্টনার এটাই হচ্ছে পার্থক্য ডিফারেন্ট যে হ্যাঁ, হ্যাঁ। কতটুকু ছাড় দিবা যেমন তুমি। শাহরুখ যেটা বলে গৌরী ওর সাথে ঝগড়া করে। আমরা চিন্তা করি শাহরুখের সাথে ঝগড়া করতেছে ভাই। কিন্তু সে তো কেমনে তার না? হ্যাঁ, কেমনে? গৌরী রাত্রে ঘুমায় কেমনে? ওর শাহরুখের দিকে তাকায় থাকার কথা না? কিন্তু ব্যাপারটা এরকম না। ওর কাছে ওটা নরমাল। এটাই। আ এখন যে কাপলস এর মধ্যে যে এই কম্পিটিশন, হুম, হুম, কম্পারিজন হুম। তো ওই জায়গাটাতে যদি এমন হইতো যে আমাদের পৃথিবীর যে ১ম নারী নবী হাওয়া আলাইহিস সালাম। হুম, হুম, তো হুম। উনি উনার জায়গাটা থেকে কিন্তু উনার এই কম্পিটিশনটা ছিল না যে উনার হাসব্যান্ড কারো হয়ে যাবে বা উনার হাসব্যান্ড কোন নারীকে দেখবে। উনার হাসব্যান্ডেরও মানে বা মানে হাসব্যান্ড ওয়াইফ অ্যাজ এ কাপল আ এত কিছু ছিল না যে কি চাবে না চাবে এই জায়গাগুলোতে। তো আসলে এই জিনিসটা তো আমি কখনো এভাবে চিন্তা করিনি। জিনিসটা কিন্তু আসলেই কারণ কি কারো কিন্তু চিন্তা করতে না অন্য কেউ কারো কাছে চলে যাবে, নিয়ে যাবে। সো ২ জন ২ জনের জন্যই পারফেক্ট। আর এখন না আমাদের লাইফে এত অপশনস, এত কম্পিটিশন এটাই। এমন যদি হতো এখন কেউ কারো বউরে বলল যে, "তুমি এটা করবা না।" There is lots of options. হুম, সো এই জায়গাটা থেকে আসলে মনে হয় না যে অনেক বেশি প্রিভিলেজড লাইক একজনই পার্টনার ছিল, একজন পার্টনার উনাকেই চাইছে। তো হুম, এই জিনিসটা কিন্তু এখনকার মেয়েদেরকে কিন্তু অনেক স্ট্রাগল করে, অনেক কম্পারিজন, অনেক কম্পিটিশন এর মাঝখান থেকে পার্টনারকে রাখা এবং পার্টনার হুম, আবার তো এত সফিস্টিকেটেড অথবা ওয়াইফকে এত বেশি ভালোবাসেন না। অনেক ক্ষেত্রেই হুম, দেখা হুম, যায় যে হুম, একটা কম্পিটিশন এর মধ্যে ওয়াইফকে চলে যেতে হয়। তখন দেখা যায় যে ওইটাও ব্যালেন্স করতে হয়। হুম। তাই না? তোমার কাছে কি মনে অবশ্যই, হয়? অবশ্যই। লাইক এখন তো আমরা তো সবাই কাজ করছি। দেখা যায় যে বউ বাসায় আছে, হুট করে অফিসে একটা প্রেম করে ফেলা খুবই ক্যাজুয়াল এখন। এরকম আমি অনেক অসংখ্য শুনছি। এজন্য বলা জাস্ট শুনছি যে বাসায় তো বউ আছে, খুব তারা লাভ ম্যারেজ করেছে। বাট তারপরেও দেখা যায় বাইরে একটা অপশন কথা বলা, ওই ইমোশনাল অ্যাটাচ না হোক, ওই যে খুনসুটি করা, এই যে কাজগুলো তারা করছে মেন্টাল স্ট্রেস রিলিফ এর জন্য না কি জন্য আমি জানি না। কিন্তু করছে। কিন্তু হ্যাঁ, তখন তো সে বউ জানছে, জানছে না, জানলে পরে একটা কাহিনী হচ্ছে, মানে প্রবলেম হচ্ছে। কিন্তু আবার থাকছে তো একসাথে। কিন্তু তখন তো সে বউ চিন্তা করে নিশ্চয়ই আমার মধ্যে কোনো কম ছিল বা ওর মানে something was wrong. এটা তো চিন্তা করে আসলে কম্পিটিশন টা চলে আসে। এটাই। কিন্তু এখন এটা কি করার আছে? এখানে কি করার আছে? আ আ আ মানে কি করার আছে এই জায়গাতে বললে তো বলতে হবে যে আসলে অনেক বেশি কথা বলা, অনেক বেশি কানেক্ট থাকা। এগুলা তো পার্টনার টু পার্টনার এগুলো ডিপেন্ড করে। বাট যখন আসলে এই ইস্যু গুলো চলে আসে তখন তো তার জন্য আসলে অনেক বড় একটা স্ট্রেস না? ওইটা ম্যানেজ করা, নিজের ইমোশনকে ম্যানেজ করা, হুম, হুম, হুম। তারপর ওই সম্পর্কটার মাঝখানে তাকে ম্যানেজ করে আবার ফিরায় না আসা। হুম, দ্যাটস হুম। ভেরি মানে হিউজ হুম, অ্যান্ড হুম। এই জায়গাটা থেকে একজন উদ্যোক্তা যখন আসলে এই লাইফটা চুজ করে যে হুম। সে নিজে একটা কিছু করবে। তখন তো পার্টনারকে এতটা সময় দেওয়া মানে এই পসিবল জায়গাটা না। স্ট্রিক্ট সম্ভব? পসিবলই না। তুমি চিন্তা করো আমি যেখানে ১৬ থেকে ১৮ ঘন্টা কাজ করছি। আমার জামাইয়ের সাথে আমার ২ টা কথা বলার সময় হইছে। রাতের বেলা যে খালি ঘুমাইছি ২ জন একসাথে এক বিছানায় এই পর্যন্তই। বাট কথা বলার তো সময় হয়নি। খাইছো? খাইছি। হ্যাঁ, ঠিক আছে। আল্লাহ হাফেজ। বাই। শেষ কথা। এটাই। সময় কি হয়? কিন্তু এটা তো যার লয়াল্টি থেকে আসতে হবে। যার ভালো লাগা থেকে যে আমি ওকে পছন্দ করেছি, ভালোবেসেছি। সেখান থেকে তো একসাথে আসে। ও আমাকে এত ছাড় দিচ্ছে, ও আমার জন্য এত সাপোর্টিভ সবকিছু করছে। আমারও তো তাহলে ওর প্রতি লয়াল থাকতে হবে। এই ব্যাপারটা তো এভাবেই আসা উচিত। এখন কেউ যদি তারপরও বাইরে কিছু করে আসলে কি বলার আছে এদেরকে? উম এই জায়গাটাতে কিন্তু আরেকটা ব্যাপার আছে যে আমরা দেখি যেহেতু আমরা কথা বলছি পজিটিভ আর তার চেয়ে বড় কথা যে এত ব্যস্ত থাকে তার পক্ষে কি আরেকটা এরকম রিলেশন মেইনটেইন করা পসিবল? এটা আমিও মাঝে ভাবি যে এটা করতে হলে কিন্তু তার টাইম শিডিউল গুলো অনেক বেশি মেইনটেইন করতে হয় যে কখন হুম, কোন টাইমে কোথায় ছিল। হুম, হুম, হুম। এভিডেন্স গুলো নিয়ে কাজ করা, তাই না? হ্যাঁ, তারপর আবার অন টাইমে ২ জন মানুষের ইমোশনকে অ্যাড্রেস করা। কারণ হ্যাঁ। যেটাতেই তো যে আসলে মেইনটেইন করে হুম, হুম, হুম। সে হ্যাপি থাকা রাখানোর চেষ্টা করে যে যাতে হুম, হুম। সে ডিফল্টার না হয়ে যায়। ওই জায়গাগুলো ম্যানেজ করা কিন্তু অনেক টাফ। তো কিভাবে করে এরা এই একটু উদ্যোক্তা লাইফে তো আমার কাছে মনে হয় ইম্পসিবল। ইম্পসিবল। ওয়েস্টেজ অফ টাইম। আমরা দুজনই একমত এই সেক্ষেত্রে ওয়েস্টেজ অফ টাইম। সো এই জায়গাটাতে সাপোর্ট বাড়ানোর জন্য একজন পার্টনারের কি মনে হয়? তুমি কি বলবা যে ওয়াইফরা যারা
কাজ করছেন তারা পার্টনারকে কিভাবে ব্যালেন্স করবে? যারা পার্টনার, হাসব্যান্ড তারা আসলে ওয়াইফদেরকে মানে কেমনে সাপোর্ট করলে পরে এই জায়গাটাতে আরো ওয়াও বা একটা হেলথি রিলেশনশিপ এবং ওয়াইফের সাকসেস বা শান্তি এই জায়গাগুলোতে কাজ করা যায়? আসলে ২ জনকেই না আসলে ২ দিক থেকেই সাপোর্ট করতে হবে। লাইক আমরা জানি দুজনই ব্যস্ত আছি, সরি। ব্যস্ত আছি কিন্তু ব্যাপারটা হচ্ছে ব্যস্ততার মধ্যে একটু টাইম বের করা, একসাথে লাঞ্চ বা ডিনারটা একসাথে করলাম। ওইটুকু সময়ের মধ্যে কথাবার্তা হলো, কি করছো না করছো, কে কি করছে, কে কি চিন্তা করছে বা একটা হেক্টিক ডে গেছে আমার, আমার এটা খারাপ লাগছে, এটা ভালো লাগছে। এই যে কথাবার্তা বলে কানেক্ট হওয়াটা, এটাই আমার কাছে মনে হয় যে ইম্পোর্টেন্ট। আমি এটাই ফিল করি যে ২ টা মানুষ যখন ফ্রেন্ডলি রিলেশনটা মেইনটেইন করবে অটোমেটিক্যালি তাদের ওয়ার্ক স্ট্রেসটা ওইখানেই কমে যাবে। ওয়ার্ক লাইফটাও ব্যালেন্স হলো, ফ্যামিলি লাইফটাও ব্যালেন্স হয়ে গেল। জাস্ট কথাবার্তা দিয়ে। আমার কাছে এটুকুই পার্সোনালি ফিল হয়। হোক সেটা ১০ মিনিট সকালে, ১০ মিনিট দুপুরে বা রাতে, যখনই হোক, হোক সেটা ফোন কলে। এই জাস্ট ১০-১৫ মিনিট কথাটা বলে নিজের ফিলিংস এক্সপ্রেস করা এবং শুধু নিজেরটা না, আরেকজন কি চিন্তা করছে, তার কেমন গেল তারটাও শোনা। এটাও অনেক ইম্পোর্টেন্ট। ওভাবে করে নিজেদের আসলে ব্যালেন্সটা করা উচিত। তাহলে আই গেস প্রবলেম গুলো বেশি আসবে না। এটাই I personally feel so. এত, এত কাজ। এখন এই মুহূর্তে কতগুলো সেগমেন্ট নিয়ে কাজ করতেছো? মোটামুটি সবই সোশ্যাল লাইফস্টাইল লিড করে যা, যা দরকার সবই। স্কিন কেয়ার, হে ক্লদিং, দেন ফিটনেস রিলেটেড, তারপর আদার্স যা কিছু আছে সবকিছু যেমন আ খুব রিসেন্টলি একটা কোক স্টুডিওর কাজ করেছি। এটা আমার কাছে আমার খুব ভালো লাগছে কাজটা। এটা আমার খুব ভালো লেগেছে। এরকম অনেক কিছুই করছি আরকি। ট্যুরিজম নিয়েও কাজ করো মানে ট্রাভেল। হ্যাঁ, 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 হ্যাঁ। এই তো করেছিও রিসেন্ট আমি মালদ্বীপ যখন গেলাম ওটার একটা কাজ ছিল। সামনে আরো আসবে। ইয়েস। আমার এইটা নিয়ে কাজ করতে সবচেয়ে বেশি এক্সাইটেড ফিল হয়। আমি জানি না কেন। খুব মজা লাগে। ট্রাভেল। হ্যাঁ। ওকে। এখন আসলে এটা তো অনেক ফ্লারিশ করতেছে এই সেগমেন্টস হুম, হুম, অনেক হুম। ইন্টারেস্টেড। অনেক, অনেক। কেউ নতুন আসলে পরে কিভাবে সেই জায়গাটাতে মানে নিজেকে ইন্ট্রোডিউস করবে? এসেই আমি আজকে থেকে ব্র্যান্ড প্রমোশন করব ব্যাপারটা কিন্তু এটা না। তোমাকে আগে মানুষের সামনে তোমার একটা জায়গা ক্রিয়েট করতে হবে। যেমন আমার জায়গাটা ক্রিয়েট হয়েছে আমি অ্যাজ এ মেকআপ আর্টিস্ট। মেকআপ ভালো পারি। ওইখান থেকে মানুষ আমাকে চিনেছে। এখন ব্র্যান্ডে গিয়েছি। সো তোমাকেও তোমার জায়গাটা ক্রিয়েট করতে হবে কোন একটা কাজে। এটা যেকোনো কাজ হতে পারে। হতে পারে কুকিং, হতে পারে বেকিং, হতে পারে আ ড্রেস বা এনিথিং। তারপরে তুমি ব্র্যান্ড প্রমোশন এ যাও আমার কাছে ফিল হয়। হুট করে আমি আজকে পেজ ওপেন করে আমার পেজে অনেকেই এরকম মেসেজ দেয় আপু আমি কালকে আজকে পেজ ওপেন করেছি, ব্র্যান্ড প্রমোশন করতেছি। আমাকে কিছু ব্র্যান্ডের সাজেস্ট করে দাও। আচ্ছা আমি কিভাবে করব? তুমি কি করছো? আমি তো জানি না। তোমার কাজ আগে মানুষের দেখতে হবে, বুঝতে হবে। তুমি ভালো করছো এটা তো মানুষের জানতে হবে। কি নিয়ে ভালো করছো? তারপরে সে ব্র্যান্ড আসবে তোমার কাছে প্রমোশন করতে বা কোন কাজ করতে। সো আগে নিজের জায়গাটাকে শক্ত করাটা ইম্পোর্টেন্ট। ওই যে নিজেকে গাছের চেনানো, শিকড়ের রাইট? নিচেটা হ্যাঁ? নিজেকে চেনানো। হ্যাঁ, এক্সাক্টলি। নিজেকে চেনানো যে তুমি একটা কোন কাজে ভালো করছো, তারপরে তুমি আসো। যেমন আজ থেকে ৫-৭ বছর আগেও কেউ মনে হয় বলত না যে আমি ব্র্যান্ড প্রমোটর হতে চাই। বাট এখন কিন্তু অনেক মানুষ বলে। আমার একটা ভাগ্নি আছে এতটুকু। তার কথা তার আরো ছোটবেলা থেকে। ওর কথা ওর বাবা-মাকে আমি লিঙ্কি খালামণির মতো হব। লিঙ্কি খালামণি যা করছে আমি এটাই করব। মেকআপ আচ্ছা। করব, ওর মতো সাজুগুজু করব এটাই। তো এই জায়গায় তুমি যখন অনেকগুলো ব্র্যান্ড নিয়ে কাজ করো, একদিনে মেক্সিমাম কতগুলো ব্র্যান্ডের করছো? একদিনে লাইভ করছো? একদিনে হাইয়েস্ট আমি ৮ টা লাইভ করেছি। ও আর ১ মাসে শুধুমাত্র রমজান মাসে তো আমি ২৫ দিন কাজ করতে পারি। ৩০ মানে রমজান তো আর হয় না। ২৫ দিনে আমি ১৮০ প্লাস কনটেন্ট ডেলিভার করেছি। মাশাআল্লাহ। এটা আমার হাইয়েস্ট। এটা সম্ভবত গত বছর করেছি। ১৮০ প্লাস কনটেন্ট। তখন ওটাতে ভিডিও, প্রিপারেশনটা শুট। বলো। প্রিপারেশন আমার তো ২ মাস আগে থেকে জ্বর আসা শুরু করে যখন এইরকম সিজন আসা শুরু করে। সত্যি কথা তখন আমরা জানি নাওয়া খাওয়ার সময় নাই, বাইরে যাওয়ার সময় নেই, কাউকে টাইম দেওয়ার সময় নাই, অসুস্থ হওয়ার সময় নাই। এমনও সিজন গেছে রোজার মাসে আমার হাতে ক্যানোলা করা। আমি ২ টা লাইভ করছি। আমার পেইন উঠেছে। আমার কোনো কারণে ব্যথা ছিল, অনেক সিক ছিলাম। ক্যানোলাতে আমি ইনজেকশন দিয়ে আসছি ব্যথার, এসে আবার ৩ টা লাইভ করছি। পরের দিন আবার লাইভ মানে পেইন কিলার ইনজেকশন নিয়ে কাজ করেছি। কারণ এদের আমাকে বুকিং করা ৩-৪ মাস আগে থেকে পেমেন্ট করা ফুল পেইড। আমি ঈদের ১ সপ্তাহ আগে ২ সপ্তাহ আগে বলতে পারব না আমি আপনার কাজটা করতে পারছি না। আমি সিক। কারণ ঈদের পরে তার সিজন থাকবে না। তার জিনিসটা সেল হবে না। সে আমার জন্য হয়তোবা ৩-৪ মাস আগে থেকে প্রোডাক্টটা আ স্টক করে রেখেছে। তার একটা বিশাল টাকা আমাকে দেওয়া, তার ইনভেস্টমেন্ট এ দেওয়া। সো আমি মানে অসুস্থ হওয়ারও সুযোগ নাই ওই সিচুয়েশন টাতে। মানে এটা একটা হরিবল সিচুয়েশন যায়। ওই কারণে আমি আস্তে, আস্তে কাজ কমাইছি যে না আমি যদি সিক হই আমি যাতে একদিন একটু ছুটি নিতে পারি, পরের দিন কাজটা করতে পারি। এমনও দিন গেছে আমার আজকে কোনো কারণে সিক হয়ে গেছি। আজকের ৫ টা লাইভ একসাথে রয়ে গেছে, আগামী দিনে ৫ টা লাইভ। তার মানে আমাকে ৬ টা, ৭ টা, ৮ টা, ৯ টা লাইভও করতে হয় এরকম। ৮ টা লাইভ আমি হাইয়েস্ট করেছি। তারপরের দিন এরকম ৮ টা করে ঠিক করছি। বাট খুবই কঠিন একটা জায়গা যায়। মানুষ খালি মনে করে দূর থেকে
মেকআপ করে লাইভে দাঁড়ায় যাওয়া কোনো ব্যাপার না। বাট শুধু আমি কাজ করি না, আমার সাথে আরো ১০ জন কাজ করে। এটা কেউ বুঝে না। মানে একটা প্রোডাক্ট প্রমোশন করার জন্য তো ওই প্রোডাক্টটা সম্পর্কে জানতে হয়। অবশ্যই। ওই প্রোডাক্টটার আরো কি মানে হচ্ছে পজিটিভ, নেগেটিভ এভরিথিং কারণ কাউন্টার তো হতে এখন এভরিথিং এখানে থাকে। বললে দেখা যায় অনেককে দেখি এখন একটা প্রোডাক্ট তারা ভ্লগের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে প্রমোশন করছে। প্রোডাক্টটার নামও জানে না ঠিকমতো। তারা প্রমোশন করছে। তারা ব্র্যান্ড প্রমোটার। তুমি যদি নাম না জানো, তুমি এটার ইনগ্রেডিয়েন্ট লিস্টে কি আছে তুমি জানবা কিভাবে? তুমি ওটা ইউজ করছো কিনা তুমি যদি নামই না জানো তুমি ইউজ করছো তো এটা আমরা বিশ্বাস করব কিভাবে? ওইটা তো আসতে হবে আগে। তারপরে তুমি প্রমোশন করো। খালি টাকা লাগবে, টাকা পাইলেই হয়ে যায়। এটা হয় না। আমি যেমন আমার পেজে বলাই থাকে যে আমি একটা প্রোডাক্ট আসলে আমি ওটা ইউজ করব। এতদিন ছিল ভাবে যে ইউজ করব। তারপরে আমি কাজটা করব। আমার বাসায় একটা আমি ফুড লাইফ প্রচুর করেছি আমার লাইফে এবং আমি বলি বাংলাদেশে আমার চেয়ে বেশি ফুড লাইফ কেউ করে নাই জীবনে। নো ওয়ান। আমি আমার খাবারে লেখাই থাকে, খাবার আসবে বাসায়। আমি একটু ট্রাই করে দেখব। আমার টিমও ট্রাই করে দেখে। যদি ভালো হয় আমরা তাহলে লাইভ বা ভিডিও করব। ভালো হবে না, ক্যানসেল। আমরা খাবার ফেরত দিয়ে দিই, ফালায় দেই, টাকা ফেরত দিয়ে দিই। আমরা করব না কাজটা। এবং আমি অনেকটা টাইম প্রায় ২ বছর, ২.৫ বছর ফুড প্রমোশন এর কাজটা ফ্রিতে করেছি। এরপরে দেখলাম যে না আমার আসলে অনেক টাইম দিতে হয়, হ্যাসেল দিতে হয়। আমার আসলে রেমুনারেশন নেওয়া উচিত। তারপরে আমি এখন পেমেন্ট বেসড করি এটা বা এখন আর ফ্রিতে করি না। কিন্তু ওটা আমার বলাই থাকে, কেক মজা না হলে আমি খাবো না। এই কয়েকদিন আগেও আমি আমার ৫ না ৭ টা কেক আসছে আমার বাসায়। আমি মানুষকে দিয়ে দিছি। মজা ছিল না। লাইভে সে খুব মন খারাপ করছে বাট আমার কিছু করার নাই। মজা ছিল না আসলেই। এখন আমি যদি বলি খুব মজা টাকার জন্য বললাম। কিন্তু যারা কিনবে ওদের কষ্টের টাকা যে যখন ওরা মন খারাপ করে একটা বদদোয়া আমাকে দিবে, এই বদদোয়া নিয়ে আমি ঘুমাইতে পারব না কোনোভাবেই। এই জিনিসটা আমি চিন্তা করি যে আমাকে অলওয়েজ একদম অথেন্টিক কথাটাই বলতে হবে। এখন সমস্যা হয়ে গেছে, আমি যেখানে কাজ করছি আমার সাথে আরো ১০ জনের মধ্যে ৬ জন হয়তোবা বলতেছে ফেক রিভিউ দিচ্ছে। আর সেখানে ৬ জনের মধ্যে তারা ৬ জন, আমি একজন ৭ জন আর বাকি ৩ জন আমার মতো ভালো। এখন বেশি কারা? ৬ জনই বা বেশি আমরা মাত্র ৪ জন। তো মানুষের ৬ জনের মতোই আমাদেরকে মনে করে। সমস্যাটা এটা। বাট যারা আমাকে জেনুইনলি ফলো করে, অনেক আগে থেকে ফলো করে তারা জানে আমি কতটা ডেডিকেটেডলি আমার কাজটা করি। আমি তোমাকে প্রচুর ফুডের ব্লগ করতে দেখছি। হ্যাঁ, আমি বললাম তো বাংলাদেশে আমার চেয়ে বেশি ফুড লাইভ ভ্লগ কেউ করে নাই। নো ওয়ান। স্কিন কেয়ার গুলো কি তুমি ওইভাবে আগে থেকে হ্যাঁ, যে করো? স্কিন কেয়ার আমি ২০২০ সাল থেকে ২৪ সাল পর্যন্ত একটা ব্র্যান্ডের সাথে ছিলাম। কন্ট্রাক্ট না, বাট এটা আমার নিজের থেকে কন্ট্রাক্ট যে আমি ওদের ছাড়া অন্য কারো কাজ করব না। কজ একটা মানুষ যদি দেখে আমি একই স্কিনে ৫ টা পেজের স্কিন কেয়ার করছি, মানুষ কোনটা বিশ্বাস করবে? করে নাই। দেন ১.৫-২ বছর যাবত আমি আরেকটা ব্র্যান্ডের সাথে কাজ করছি। এখন ওই একটা ব্র্যান্ড এবং আমি এখন বাংলাদেশে আর কোন ব্র্যান্ডের সাথে কাজ করি ওইটা ওরা কন্ট্রাক্ট করে নিয়েছে আমার সাথে যে, "আপু আপনি আর কারো সাথে কাজ করবেন।" কন্ট্রোভার্সিয়াল হয়ে যায়। মানুষ বিশ্বাস করে না। কিন্তু এমনও ব্র্যান্ড প্রমোটার আমি অনেক দেখি যারা কিনা একদিনে একই স্কিন কেয়ার এর ৫ টা লাইভ করতেছে। একটা মানুষ স্কিন কেয়ার এর ৫ টা লাইভ করতেছে একদিনে। এটা কিভাবে সম্ভব? মানুষ কিভাবে বিশ্বাস করে আমি জানি না। কিন্তু আমি আমার কাজ এভাবে ভাগ করে নিই। এখন সমস্যা হচ্ছে হয়তোবা আমি ৫ বছর আগে কারো কাজ করেছি। সেই মানুষটা আমার ফেস ভ্যালুর কারণে তার ওই ভিডিওটা বা লাইভটা সে এখনো বুস্ট করছে। এরকম অনেক পেজ আছে। এই কারণে মানুষ এখন কনফিউজ হয়। আপনি তো সব পেজের কাজ করেন। ভাই এটা আমি ৫ বছর আগে করছি। সে যদি এখনো বুস্ট করে ২০২৫ সালে এসে আমার কি করার আছে এটা? এখন এটা মানুষকে বুঝাতে পারছি না। বাট আমি এভাবেই করি। স্কিন কেয়ার আমি এখন কারো সাথে আর কাজ করছি না। একটা ব্র্যান্ডই আছে যাদের সাথে কাজ করছি। মানে এই ব্র্যান্ড আরকি। করার জন্য তুমি নিজেও এটা প্র্যাকটিস করো। এক্সাক্টলি, এক্সাক্টলি। এটা আমি সবসময় করি। আমি কোন অ্যাesthetic সেন্টারে একটা কাজ করছি, অন্য কারো কাজ করি না আমি। এটা ওদের থেকে আমার যে কন্ট্রাক্ট বেস না। হয়তোবা ওদেরকে আমি বলি, "আপনাদের ছাড়া আমি কারো কাজ করব না। আমার রেমুনারেশন টা আপনারা সেভাবে দেখবেন।" ওভাবে করে ওরা করে অবশ্যই সেটা। কজ যখন আমি আরো ১০ টা কাজ করব না, অবশ্যই আমাকে সেই ক্ষেত্রে একটু ভ্যালুটা তাদের বেশি দিতে হবে। এটাই স্বাভাবিক। সো এইভাবে করে তারাও কাজ করে এবং ওরা যারা আমার সাথে কাজ করে এরা বছর বা বছর ধরে কাজ করে। কজ তারা জানে আমি কতটা ডেডিকেটেড। এজন্য ওরাও বুঝে যায় যে না ফারজানা আপু যেটা করবে সেটাই করবে। এবং মানুষ ওইভাবে দেখেই আমাকে বিশ্বাস করে। এটাই। এই জায়গাটাতে তাহলে চ্যালেঞ্জটা হচ্ছে যে আ অনেক প্রোডাক্টের কাজ যখন একজন করে তখন ক্লায়েন্টরা তো কনফিউজ হয়ে কনফিউজ যায়। হয়ে যায়। তখন তার ব্র্যান্ডটা নিজের ব্র্যান্ড ভ্যালুটা নষ্ট হয় এবং যে ব্র্যান্ড গুলো কাজ করছে তাদেরকেও কেউ ট্রাস্ট করে না। কজ সে একসাথে এতগুলো কাজ করলে কেউ বিশ্বাস করবে না। এটাই স্বাভাবিক। তাহলে যে কেউ অনেকগুলো কাজ করে এবং অনেক ভিউ ও হচ্ছে। তখন আসলে ভিউ ব্র্যান্ড হওয়া মানে কি সেল হওয়া? না। ভিউ হওয়া মানেই সেল হওয়া না। এমনও আমার অনেক লাইভ ভিডিও গেছে হয়তোবা ৫০,০০০ ভিউ হইছে, তার সেল খুব ভালো। অনেক ভিডিও গেছে মিলিয়ন ৪-৫ মিলিয়ন ও হয়ে গেছে। কোন সেলই হয় নাই। এরকম হয় আমাদের সাথে। কোন একটা ব্র্যান্ড আমাকে রিসেন্টলি বলছিল,
আচ্ছা ওইটা বলব? কোন একটা কাউকে দিয়ে সে একটা কাজ করিয়েছে। তার ভিডিওটা 4 বা 5 মিলিয়ন ভিউজ হয়েছে। কিন্তু তার একটাও অর্ডার আসেনি বা সেল হয়নি। তার কাজ সেল করে না আমি জানি। বাট এট লিস্ট পেজে তো লাইকও বাড়তে পারে। যেটা সে আমাকে বলেছে, "আপু লাইকও তো বাড়তে পারছে না। আপনি একটা ভিডিও দিলে যদি ২০,০০০ ও লাইক মানে ভিউ হয় তাতেও দেখি আমাদের ২-৪০০ মেসেজ আসে। ২-৪০০ মানুষ আমাদের পেজে ফলো দিচ্ছে। বাট তার থেকে আসে নাই।" সো ওই যে তাকে মানুষ দেখে কিন্তু ট্রাস্ট করে না। আলহামদুলিল্লাহ আমি সেই ট্রাস্টটা মানুষের ধরে রাখতে পারি। কারণ আমি ডেডিকেটেডলি ওই একটা ব্র্যান্ড নিয়েই কাজ করি। তখন মানুষের ট্রাস্টটা অটোমেটিক্যালি বিল্ড আপ হয়। সো এইটাই আসলে আমার একটা জানার বিষয় বা ইন্টারেস্টের বিষয় ছিল যে যারা ব্র্যান্ড প্রমোট করেন বা ইনফ্লুয়েন্সার যারা হুম। পজিটিভ ব্র্যান্ডিং এর জন্য এটা থটস খুব ইম্পোর্টেন্ট পজিটিভ ব্র্যান্ডিং এর জন্য। মানুষ যদি আমাকে হেট করে, আমি যদি কোন খারাপ কাজ করি, হেট করে, মানুষ কিন্তু আমার দেখানো একটা ভালো জিনিসও ও বলবে, "আরে ধুর ওরে আমি ভাল লাগে না। ওর জিনিসটা আমি দেখানোটা আমি টিকবই না।" যাকে ভালোবাসে শাহরুখ খান, সে যদি একটা ঘোড়ার ডিমও দেখায় তো মনে হবে যে, ঘোড়ার ডিমটাই আমি নিবো।" সো ব্র্যান্ডিং এর জন্য তাহলে তার নিজের লাইফটাও অনেক বেশি কন্ট্রোল হইতে হয়। অনেক কন্ট্রোলড হতে হয়, অনেক। না কিছু বলা যাবে, না কিছু করা যাবে, না কোথাও উল্টাপাল্টা কথা বলা যাবে, না হাসা যাবে, না একদম। তাহলে এরকম কি কখনো হয়েছে তোমার যে অনেক নেগেটিভ বা অনেক নেগেটিভিটির মধ্যে দিয়ে গেছো? টক্সিক ক্লায়েন্ট, টক্সিক কমেন্ট হয়েছে। হয় নাই তা না হয়েছে। যেমন আমি তোমাকে একটা ইনসিডেন্ট বলি। ২০২০ সাল করোনার টাইমটা মাত্র শুরু হইছে। বাংলাদেশের লকডাউন দিল কবে? ১৫-১৬ তারিখ বা ২১ তারিখের দিকে তখন। হুম, হুম। তো হয়তোবা তার লকডাউনের সবাই বাসায় বসে পড়া কি করব? ২-১ দিন পরে আমি হয়তো লাইভে আসলাম। আমি নিজেও বোর হচ্ছি বাসায় কি করার আছে? পড়ানো সবার হইছে, লকডাউন চলছে। আমি কি করব? কিছু একটা করতে টাইম পাস করতে হবে। তো লাইভে আসলাম মেকআপ করার জন্য। মেকআপ লাইভ করতেছি নরমালি। কোন ব্র্যান্ডের কাছে নরমালি গল্পগুজব করতেছি। এটা করা ভালো লাগে। ওমা! কিছু কমেন্ট ভালো যারা আমাকে ফলো করে ফাইন। বাট বিভিন্ন ছেলেরা স্পেশালি মেয়েরাও ছিল। এত নেগেটিভ কমেন্ট আসলো যে, "দুনিয়া শেষ হয়ে যাচ্ছে। তুই" আমাকে তুই করে সম্বোধন করলো। দেন মেকআপ করছিস, হ্যান না ত্যান না। মানে সব গলে যাচ্ছে। তোদের কারণেই ধ্বংস আসতেছে তোমার সবকিছু। জন্যই কোভিড হয়ে গেছে তখন। হ্যাঁ, আমি মেকআপ করছি তাই পুরা বাংলাদেশে কোভিড হয়ে যাচ্ছে। পুরা বিশ্বে সবকিছু হয়ে যাচ্ছে। আমি তাদেরকে ডিফেন্ড করতেছিলাম যে, "আচ্ছা আমিও বাসায় বোর হচ্ছি, আপনারাও বোর হচ্ছেন। সো আমরা দেখি, কথা বলি, গল্প করি। এতে সবার মন ভালো হবে। সবার তো আর বাসায় বসে মন খারাপ করতে ইচ্ছা করতেছে না, ভালো লাগতেছে না। এখন কি করব? আমরা বাসায় বসে কি করতে পারি?" হায়রে গালি! অ্যান্ড ওই লাইফটা আমি শেষ না করেই কেটে দেই এবং এই লাইফে একবারেই আমি একটা লাইফ কেটে দিয়ে ডিলিট করে দেই যে জীবনে আমি আর কখনো করতে হয় না এরকম। ওই লাইফটাতে এত বেশি নেগেটিভিটি চলে আসলো। কিন্তু ব্যাপারটা দেখো সিচুয়েশনটা কিন্তু খারাপ কিছু ছিল না। আমি কিছু খারাপ করছিলাম না। আবার তাদের দিক থেকেও তারা যে রং ব্যাপারটা তো এরকমও না যে না তাদের হয়তো মন মেজাজ খারাপ, তাদের হয়তো ভাল লাগতেছে না যে এত খারাপ সিচুয়েশন যাচ্ছে এর মধ্যে ও হাসতেছে মেজাজ খারাপ। এই কারণে ২ টা গালি দিয়ে গেল। ব্যাপারটা এরকমই হয় আমি যেটা এখন বুঝি। এত নেগেটিভ আগে কি তুমি যেহেতু ৯ বছর ধরে কাজ করতেছো, এই যে নেগেটিভ কমেন্টস অথবা এত অশ্লীল বা এত রকমের কমেন্টস এটা কি আগে এরকম ছিল তুমি? আমি যখন ২০১৬ থেকে ২০ সাল পর্যন্ত কাজ করি, এত নেগেটিভিটি ছিল না। ২০ এর পর ২১ থেকে আমার কাছে ফিল হয়েছে স্পেশালি ২০২২-২৩ থেকে সেই নেগেটিভিটি সবচেয়ে বেশি স্প্রেড হওয়া শুরু করছে। আগে এতটা ছিল না। আগে মানুষ এত ক্রিটিসিজম করত না। আগে চিন্তা করত যে আরেকটা মানুষের খারাপ লাগতে পারে। এখন করে না কেউ। কি অ্যান্ড মনে হয় যে এত কেন নেগেটিভ? এই যে এখানে একটা মজার কথা বলি, আমার এক কাজিন আছে। তো সে একদিন বলছিল যে অফিসে সে কোন কাজ করে বসের কাছে একটা ঝাড়ি খাইছে। ঝাড়ি খেয়ে এসে ডেস্কে বসে যখন Facebook টা ওপেন করছে দেখলো কেউ একজন সেজেগুজে লাইভ করতেছে, কাজ করতেছে। যেকোনো একটা কাজ। ও তোর মেজাজটা খারাপ হইছে। একটা মানে ওরে একটা গালি দেই। এরকম একটা ব্যাপার চলে আসে। কিন্তু হয়তোবা নিজেকে সে আটকাইছে। তো ও আমাকে এটা বলতেছিল যে এইসব কারণে মানুষ না গালি দেয়। ধরো একটা কিছু কাজ করলো বাসায়, শাশুড়ি একটা বকা দিল বা বসের কাছে ঝাড়ি খেয়ে আসলো। তখন এসে দেখে তোমাদেরকে তোমরা সেজেগুজে লাইভ করতেছো, এত খুশি আছো, মেজাজ খারাপ হয়েছে। তখন একটা খারাপ কথা বলে। এটাই হয় আসলে। যে নিজে যখন বাইরে দেখে যে ও এত কাজ করে বা কোনো একটা কিছু করে ও আনহ্যাপি লাইফ এ কোনো কারণে বকা খাচ্ছে। যখন আমাদেরকে এসে দেখে আমরা খালি সেজেগুজে লাইফ করছি। বাট আমাদের লাইফটা অ্যাকচুয়ালি এরকম না। সামনে থেকে জাস্ট আমরা একটু দেখাই। তো ওই সময় না ওদের মেজাজ খারাপ হয় এবং ওরা তো একটা টক্সিক একটা কমেন্ট পোস্ট করে যায়। এটাই হয়। এটা মানে একটা সিনার্জির মতো কাজ করে এটাই। যে একটা পজিটিভ এনভায়রনমেন্ট এ থাকলে সে পজিটিভ স্প্রেড হুম, করে, হুম, একটা হুম। নেগেটিভ এনভায়রনমেন্ট এ থাকলে ওই যে আমরা নেগেটিভ। ছোটবেলায় বলতাম না, স্যারের মনে হয় মেজাজ খারাপ ছিল যেজন্য আমাদের খাতায় নাম্বার কম দিছে বা ওর সাথে ঝগড়া হইছে এজন্য আমার খাতায় নাম্বার কম দিছে। এইটাই হয় Facebook এ। তার মুড মনে হয় খারাপ ছিল দ্যাটস ওয়াই আমাদেরকে সে গালি দিয়ে গেল এবং ফ্রিতে তো গালি দেওয়াই যায়। ব্যাপারটা তো আর কিছু তো না। এত নেগেটিভ মানে হইতেছে কমেন্টস এত কিছু তখন মনে হয় যে তার মানে কোভিড এর পর থেকে আসলে অনেক মানুষ অনেক খারাপ হুম, হচ্ছে। হুম, হুম, দ্যাটস ইট হুম। রাইট? আগে কিন্তু Facebook এ সত্যি Facebook যেহেতু আমার মেইন প্ল্যাটফর্ম Facebook, Instagram, TikTok। তো এখানে আগে মানুষও কম ছিল, তাই নেগেটিভিটি কম ছিল। একটা ভিডিও যখন 100K মানে ধরো মানে ১০০ ১,০০,০০০ মানুষ দেখে,
গালির সংখ্যা তো ২-৩ টা থাকে। যখন ১০ লক্ষ মানুষ দেখে গালির সংখ্যা ১০০ তে চলে যায়। কারণ যত রিচ হবে তত বেশি গালি আসবে। বিকজ সবাই তোমাকে সেম ভাবে ভালোবাসবে না, সেম ভাবে দেখবে না। এটাই স্বাভাবিক। হুম, সবার মেন্টালিটি ডিফারেন্ট, সবাই ডিফারেন্ট চিন্তা করে। সো ডিফারেন্ট করেই তোমাকে সবভাবে ট্রিট করবে এটাই। বাট পজিটিভ নেগেটিভিটি নেওয়া উচিত সবারই। কজ নেগেটিভ কথাগুলো থেকে আমি জানতে পারবো যে আমার আসলে কি কোনো ভুল ছিল? হয়তোবা 90% টাইমে থাকে না। 10% আমি হয়তো চিন্তা করে আচ্ছা হয়তোবা আমি এটা ভুল বলছি। আমার নিজেকে এভাবে ঠিক করা দরকার ছিল। এভাবে করে হইছে। এভাবে করে আসলে জানা যায় নিজেকেও। এটাও সত্য কথা। এখন যেহেতু অনেক মানুষ এই জায়গাটাতে আসতেছে হুম, এবং তুমি আমাকে এটাও বললা যে এটার জন্য একটা সার্টেন টাইম লাগে। আ তো এই জায়গাটাতে যখন একজন মানুষ এসে এতদিন ধরে ৯ বছর, তোমার তো হুম, ৯ বছর ৫ বছর আ তুমি যেই ফলোয়ার করলা বা এই সময় এখন তো রিচও Facebook এর অনেক কম। হুম, হুম, তো হুম। এখানে যদি কেউ ক্যারিয়ার করে তুমি তাকে কি বলবা? ভাই, পড়াশোনার কোনো বিকল্প নাই ফার্স্ট কথা। তোমার পড়াশোনার পরে তুমি আরেকটা ক্যারিয়ার রেডি রাখো, তারপরে তুমি এখানে আসো। এটা এট ফার্স্ট ক্যারিয়ার না? না এটা ফার্স্ট ক্যারিয়ার হতে পারে। বাট তোমার একটা ব্যাকআপ অপশন বা অপশন বি থাকা উচিত। এটা অপশন বি থাকাই উচিত। কজ I feel like যে Facebook এর এখন মানুষ কেন ভিডিও দিচ্ছে? মনিটাইজেশন। আমার কাছে মনে হচ্ছে ২-৪ বছরের মধ্যে Facebook হয়তোবা মনিটাইজেশন এর অপশনটা অফ করে দিবে। আমার পার্সোনালি ফিল হচ্ছে এটা নাও হতে পারে। কজ আমরা ধরো একসময় ২০২০, ২১, ২২ সালে যখন আমাদের যে মনিটাইজেশন এর ইয়াটা আসতো, তখন যে পরিমাণ আসতো এখন কিন্তু Facebook আস্তে, আস্তে অনেক কমিয়ে দিয়েছে। মানুষ জানে না এটা। মানুষ মনে করে অনেক টাকা Facebook এখন। একদমই না। আগের ১০ ভাগের ১ ভাগও আসে না। ১০ ভাগের ১ ভাগ না আরো কম আসে। আসে না। সো আস্তে, আস্তে এটা আরো কমায় দিবে। সো এই যে ডিপেন্ডেন্সি Facebook এর উপর, হ্যাঁ, তুমি যদি ব্র্যান্ড এর উপর ডিপেন্ডেন্ট হও, ব্র্যান্ড এর কাজ করে ডিপেন্ডেন্ট হও, তারপরেও কিন্তু আসলে যেকোনো সিচুয়েশন এ অবস্থা খারাপ হতে পারে। দেশের যেকোনো সিচুয়েশন এ এটা অবস্থা খারাপ হয়। যেমন আমরা দেখেছি গত বছর থেকে এই ১ বছরে বিজনেসের অবস্থা একটু ডাউন বাংলাদেশে। যেকোনো সিচুয়েশনই হোক না কেন। সো এটার জন্য ব্যাকআপ একটা প্ল্যান থাকা উচিত যে অপশন বি রাখা উচিত অলওয়েজ। যেমন আমি ব্র্যান্ড প্রমোশন করছি। এটা আমার পার্সোনালি আমার নিজের কাজ। বাট আমার কিন্তু আলাদা বিজনেস আছে যেটার উপর আমি ডিপেন্ডেড ও। কাজ আমি এটার উপরে কিন্তু ফুলি ডিপেন্ডেন্ট না। ২ টাই আমার আছে। আমি যাতে কিনা অপশন বি টা কোনটা থাকে। তোমার বেশি প্রায়োরিটি মানে হচ্ছে অপশন এ অর অপশন বি? আমি পার্সোনালি একজন বিজনেস ওনার হিসেবে, এন্টারপ্রেনিউর হিসেবে বেশি প্রাউড ফিল করি। এটা আমার পার্সোনাল থট। এটা আমি জানি না অন্য কেউ হয়তো ব্র্যান্ড প্রমোটর হিসেবে বেশি প্রাউড ফিল করত। বাট আমি পার্সোনালি এস এন্টারপ্রেনিউর বেশি প্রাউড ফিল করি। এটা আমার বেশি ভালো লাগে। বিজনেসটা আমার বেশি পছন্দ। পাশাপাশি ছোটবেলা থেকে আমার বাবা বিজনেস করত। কেউ আমাকে জিজ্ঞাসা করত, "তুমি কি হওয়া বড় হয়ে? ডাক্তার না ইঞ্জিনিয়ার?" আমি বললাম তো, "না আমি বিজনেসম্যান ওম্যান হবো। আমার বিজনেস ভালো লাগে।" ওইখান থেকে আমার আস্তে, এভাবে আসার লাইনে। কিন্তু আমি যে ৯ টা ৫ টা জব করব আমি এর মধ্যে আমি কখনোই ছিলাম না। নেভার। আমি একটা সময় রেগুলারলি তোমার লাইভ দেখতাম যে সারাদিন কাজ-টাজ শেষ করে সামটাইম দেখি আচ্ছা ও আজকে কয়টা লাইভ করলো একটু দেখি তো। বাস একটু পর এই দেখি লাল রঙের শাড়ি, এই একটু পরে দেখি আরেকটা হুডের এরকম, আবার একটু পরে দেখি ওখানে চলে গেছেন। নাকে, গালে সুন্দর করে পুতুলের মুখ ওরকম। এখনো করো এরকম? আচ্ছা। না এখন করি না। এখন কমাই দিছি বাট অনেক করছি, অনেক করছি। এটা আমি সবসময় বলি যে বাংলাদেশের মেয়েরা এই পরিমাণ ব্লাশ দেওয়া শিখছে আমাকে দেখে। আমি এত পরিমাণ ব্লাশ দিতাম। এটার জন্য অনেক ট্রল হইছে আমার, অনেক। ২০২২ সালে মনে হয় এটা নিয়ে খুব ট্রল হলো আমাকে নিয়ে। কিন্তু সবাই দেয়। দোষ খালি মেক ইট আপ বাই ফারজানা ইসলামেরই হয়। ব্যাপারটা এরকম। কিন্তু সবাই দিচ্ছে গালে, নাকে ব্লাশ। আমি মনে হয় ২০২০ সালে থেকে একটা কোন পাকিস্তানি সিরিয়াল দেখতেছিলাম। ওখানে বোধহয় কার নাকের টাকে ব্লাশ দেয়। আমিও তখন থেকে দেওয়া শুরু করলাম। প্রচুর ব্লাশ দিতাম। মানে তুমি যে ফল খাচ্ছ আর তোমার গালের যে কালার আমার এভরিথিং এপিসোডের ভিডিও হ্যাঁ, ডায়মন্ডের হ্যাঁ, একটা হ্যাঁ, লাইভ হ্যাঁ। ছিল। কোন কারণে ওই লাইভটা অনেক ভাইরাল হয়। হায়রে ট্রল! এক রাতে মনে হয় না হলেও ২০ থেকে ৫০ টা পেজ কনটেন্ট ক্রিয়েটর আমার ওটা নিয়ে একটা ট্রল ভিডিও বা থাকে না ভিডিও-টিডিও করল। তখন তো আমি একটু ছোট ছিলাম আসলে। অনেক বেশি ইমোশনালি আসলে ভেঙে গেছিলাম। আমি একদম কান্নাকাটি করে বিছানায় ২ দিন পর্যন্ত আমাকে অবস্থা খারাপ। আমার বাপ-মা, আমার ভাই, আমার হাসব্যান্ড সবাই আমাকে বুঝাইতেছে, "কিছুই না, এটা ডাজন্ট ম্যাটার। তোমাকে তো খারাপ কিছু তুমি করোনি। এটা জাস্ট একটা ফল খাওয়া নিয়ে বা কোন কারণে ট্রল হচ্ছে যে মানুষে ভাবতেছে এরকম। বাট এটা একটা নরমাল ব্যাপার ছিল। পরে এটাকে ওভারকাম করছে। আছি ডাজন্ট ম্যাটার।" কিন্তু এখন হইলে তো অনেক খুশি হইতো। বিকজ এক রাতে এতগুলো শেয়ার, এতগুলো ভিডিও হ্যাঁ, ওটা মনে হয় এক রাতে ৫ মিলিয়ন ভিউ হয়ে গেছিল এক আলহামদুলিল্লাহ। রাতে। এক রাতে ৫ ওই এই সমস্যা তো এটাই হয়। যখন একটা কিছু ভিডিও ভিউ মানে অনেক বেশি ভিউ হয় তখনই নেগেটিভিটি আসা শুরু করে বেশি। কম ভিউ হলে নেগেটিভিটি কম থাকে। তো আমার কাছে মনে হয় যে এরকম হলে পরে তো যে আমার কাছে শুনে ভালো হুম। লাগতেছে। আমি তোমাকে দেখতাম তখন মানে ফল, তোমার হাতে ফল, গালে ফল, নাকে ফল। তো হ্যাঁ, অনেক প্রচুর আমার খুব ব্লাশ পছন্দ। এখনো পছন্দ। বাট আস্তে, মনে হয় একটু ম্যাচুরিটি আসছে। একটু কমায় দিতেছি। খুব বেশি না, একটু কমায় আগের দিতেছি থেকে আরকি। এখন কি চেঞ্জ এসছে?
এখন আমি অনেক বেশি ধীর স্থির হইছি। আমি অনেক চঞ্চল। ছোটবেলা থেকে অনেক চঞ্চল, অনেক। আম্মুর কাছে মাইর খাইছি এই দুষ্টামির জন্যই খালি আর না খাওয়ার জন্য। কিন্তু আম্মু জীবনে বিশ্বাস করতে পারে না যে মেয়েরে সে এত মারছে শুধুমাত্র খায় না দেখে, সেই মেয়ে এত ফুড লাইফ করে সে এত ফেমাস হবে। তার কাছেও এটা মিস্ট্রি যে মানুষ তো খাওয়া দেখে কিভাবে? তারা বিশ্বাসই করতে পারে না এটা। তুমি কি শুধু যখন লাইভ করো ওই কয়টাই খাও নাকি মানে হচ্ছে আসলেই তুমি আসলে পেট ভরে খাও? আমি তো একসময় মাঝখানে একটু তুমি আমাকে দেখছো যেহেতু মাঝখানে কিন্তু আমি একটু মেডিসিনের সাইড ইফেক্ট এ অনেক মোটা হয়ে গেছিলাম। তখন আমি অনেক কষ্ট করেছি, অনেক ডায়েট করেছি, অনেক, অনেক। আমি রাতের পর রাত কাঁদছি আমি ভাত খেতে পারতেছি না তাই। কজ আমার ভাত এত পছন্দ। হুম। অনেক কষ্ট করেছি। বাট এখন আস্তে, আস্তে খাওয়ার অ্যাপিটাইট টাও কমে গেছে। আমি খাই, ভালোই খাই। কিন্তু ওই লাইভ এর সময় অতটুকুই খাই। এর চেয়ে বেশি খেতে পারি না আমি আসলে। কিন্তু আমি বুঝতে পারি না মানে যে তাও খাবার তো লাইক মানুষ গালি দেয়। করে এত খাচ্ছে, সাবার এত খাচ্ছে, এত খায়া, খায়া ফ্রি খায়া, খায়া মোটা হইছে, হেন না তেন না কত কথা গালি আল্লাহ! ওই ফুডের ইয়ে করেই? হ্যাঁ, হ্যাঁ। ফুডের লাইভে যত ভিউ হইছে, ভাইরাল হইছে, মানুষ ভালোবাসছে, চিনছে। আমি তোমাকে বলি আমি যখন গত বছর না ২০২৩ এ আমি কলকাতা যাই। কলকাতায় যাওয়ার পর আমার একটা ধারণার বাইরে ছিল, কলকাতার মানুষ আমাকে এত চিনে, আমার খাবারের লাইভ এত দেখে। দাদারা এসে, এসে ছবি তুলতেছে। একজন আসছে অনেক দূর থেকে ২-৩ ঘন্টা জার্নি করে আমার হোটেলের সামনে আমার সাথে দেখা করার জন্য। কারণ তার আমার খাবারের ভিডিও, আমার বিরিয়ানি খাওয়ার ভিডিও এত পছন্দ। মানে আমি কলকাতায় আলহামদুলিল্লাহ এতটা ফেমাস ছিলাম আমার ধারণা ছিল না। আমি জানতাম বাংলাদেশের মানুষ আমাকে চিনে জানে, ঢাকার বাইরে গেলে। কিন্তু কলকাতায় ওহ মাই গড! হিউজ। এরপর মালয়েশিয়া গেলাম সেখানেও এরকম পরিচিত। মানে খুব ভালো লাগে। বাট এরা সবাই আমার ফুড লাইভ এর ফ্যান। ফুড যে আপু তুমি যখন খাও, দিদি তুমি যখন খাও, তোমার খাওয়া দেখলেই খাইতে ইচ্ছা করে। এরকম অনেক মানুষ বলে, "তোমার আমার খাইতে ইচ্ছা করতেছে না?" আম্মু মানে বলতেছেন, "তোমার ভিডিও দেখতেছি আর খাচ্ছি।" তোমার খাওয়া দেখলেই খাইতে ইচ্ছা করে। যত খাওয়া পেটই হোক। কোনটা ব্যাপারটা বেশি এরকম। ভালো লাগে তোমার মানে কোন লাইভ গুলো করতে বেশি ভালো লাগে? কসমেটিক্স বা যেগুলো এগুলো তো তোমাকে একবার চেক করে নিতে হুম, হয়। হুম, 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 হুম। কিন্তু তুমি আসলে খুব খুশি হয়ে কোন প্রোডাক্ট এর প্রমোশন মেকআপ। মেকআপ মেকআপ আমি খুশি হয়ে আমার মেকআপ করতে ভালো লাগে। Because এই যে আমি বললাম না ছোটবেলা থেকে আমার মেকআপ অনেক পছন্দ, অনেক। হুম। আ সবসময় এরকম রেডি হয়ে একেবারে মানে হচ্ছে র‍্যাপিং বেবিদের মতো থাকো। ফুটফুটে হয়? এটা একটা মজার ঘটনা আমি তোমাকে বলি। ছোটবেলা থেকে আমার ফ্রেন্ডরা আম্মুকে যারা চিনে তো তাদের আম্মু তারা বলতই আমার মা তো সিরিয়ালের নায়িকা, হিন্দি সিরিয়ালের নায়িকা। কেন? কারণ আমার মা প্রতিদিন দুপুরে গোসল-টোসল করে একটু চোখে কাজল দিয়ে লিপস্টিক দিয়ে রেডি এবং সুন্দর একটা বাসায়? ড্রেস বাসায়। হুম, হুম। আবার রাতের বেলা ঈশান নামাজটা পড়ে গোসল মানে চোখে কাজল দিয়ে লিপস্টিক দিয়ে সে রেডি। আমার মা এরকমই এবং এটা সে এখনো সে এরকমই। এবং আমার ফ্রেন্ডরা বলত, "তোর মা তো হিন্দি সিরিয়ালের নায়িকার মতো সারাক্ষণ সেজে থাকে।" তো ওইখান থেকে না আমিও যে সেজেগুজেই থাকবো এরকম একটু গুছানো থাকবো। আব্বুর খুব পরিপাটি হওয়াটা পছন্দ। ওইভাবে এভাবেই থাকা। সো আমাকে যে এক্সট্রা এফোর্ট দিতে হচ্ছে ব্যাপারটা কিন্তু এরকম না। তাহলে তোমার উচিত ছিল যে built in মানে হইতেছে একটা টিচার তোমার মধ্যে এই তোমার নামের ব্যাকগ্রাউন্ডটা কি তুমি যে দিদা? মেক ইট আপ হুম। আচ্ছা। যখন এটা শুরু মানে আমি মেকআপ খুব ভালো পারি, এটাগুলো করতে পারি। তো আমি আমার বয়ফ্রেন্ডের সাথে তখন ডিসকাস করতেছিলাম, "কি নাম দেওয়া যায়, কি নাম দেওয়া যায়?" এরকম একটা পেজ খুলতে চাই। আব্বু-আম্মুকে বললাম, ওকে বললাম। ওরা, "হ্যাঁ, সবাই ইন্সপায়ার করলো। তুমি তো পারো। ভালো খুলো, খুলো, করো, করো।" তখন ওর সাথে ডিসকাস করতে, করতে ও বা আমি আমার এক্সাক্টলি মনে নাই হয়তোবা ওই বলেছে, "মেক ইট আপ।" মেকআপ এটা দিব না। মেকআপকে ভেঙে ভুঙে কি করা যায় যাতে একটু ডিফারেন্ট লাগে। তখন মেক ইট আপ যে এটাকে করো। এরকম একটা কাজ করে যেহেতু দিলাম। built in feature সো তোমার নামটাও একটু ডিফারেন্ট। হ্যাঁ। অনেক ভালো লাগলো ফারজানা তোমার সাথে কথা বলে এবং আমার আমার মনে তার হয় চেয়েও বেশি ভালো লেগেছে। জানো আমি না খুব কম মানুষের সাথে কথা বলি এরকমভাবে। প্রফেশনাল কারণে সবার সাথে একটু ডিসট্যান্স আমি মেইনটেইন করি। বাট এখানে এসে গল্প করে এত ভালো লাগছে।